আরাফাত পারভেজ, আমার কথা শুনতে পাচ্ছেন ভাই? আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। আজকে ৪৯তম স্পেশাল বিসিএস এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা শেষ হয়ে গেল। এটা হচ্ছে জেনারেল পার্টের ১০০ মার্ক আছে। এই ১০০ মার্কের আমরা প্রশ্ন বিশ্লেষণ করব, তার যে সমাধান সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সমাধানটা দেওয়ার চেষ্টা করব। আর সাথে আপনাদের কোয়েরি থাকে যে মেইন কোর্স বা আরএসআই থেকে কয়টা প্রশ্ন কমন আসলো, এরকম একটা কোয়েরিও থাকে, সেই বিশ্লেষণটাও দেখাবো। আর এখানে এই বিসিএস এর জন্য কাটমার্ক নিয়ে আসলে কথা বলা উচিতই না। কেন কাটমার্ক নিয়ে কথা বলা উচিত না? কারণ এখানে যতগুলো শিক্ষা ক্যাডার আছে, যদি গড়পড়তা একভাবে কাটমার্ক নির্ধারণ করা হয়, তাহলে অনেকগুলো ক্যাডার শূন্য থেকে যাবে, অনেকগুলো থেকে ক্যাডার হবে না। পিএইচসি ডেফিনেটলি এখানে প্রত্যেকটা ক্যাডার ভিত্তিক আলাদা কাটমার্ক নির্ধারণ করে ৩ থেকে ৫ জন হয়তো ক্যান্ডিডেট ভাইবা দেওয়ার সুযোগ দিবে। সুতরাং এখানে আমরা কাটমার্ক নিয়ে কোনো কথা বলবো না। কাটমার্ক নিয়ে এখানে কথা বলে কোনো লাভও নাই। ঠিক আছে, আমরা অন্য বিষয়গুলো দেখব, প্রশ্ন কেমন হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা যদি চিন্তা করি যে ৪৭ এবং ৪৯ দুইটা বিসিএস এর জেনারেল পার্টের প্রশ্ন যদি আপনারা ধরেন, আসলে প্রশ্ন তো এরকমই হবে, প্রত্যেকটা বিসিএসেই তো প্রশ্ন কম বেশি আনকমন থাকবে। তবে ৪৭ এবং ৪৯-এর মধ্যে যদি একটু পার্থক্য করি, ২০০ মার্ক এখানে ১০০ মার্ক যেটা হয়েছে প্রশ্ন, ৪৭-এ প্রশ্ন কঠিন হয়েছে ঠিক আছে, কিন্তু প্রশ্ন কঠিন হইলেও সেটা স্ট্যান্ডার্ড হারিয়েছে, এলোমেলো কিছু প্রশ্ন হয়েছে। তবে ৪৯-এ যেটা হয়েছে যে প্রশ্ন কঠিন হয়েছে যেগুলো, সেগুলোর কিন্তু স্ট্যান্ডার্ড আছে। ঠিক আছে, প্রশ্ন যেগুলো কঠিন, হ্যাঁ দুই একটা প্রশ্ন হয়তো ভুল করেছে, উত্তর ভুল করেছে, আবার কিছু প্রশ্নের হেডলাইনে হয়তো ভুল করেছে লিখতে, এগুলো বাদ দিয়ে কিন্তু ওগুলো যদি আমরা ধরি যে প্রশ্নের স্ট্যান্ডার্ড মেইন যতটুকু মেইনটেইন করেছে, তাতে ডেফিনেটলি ৪৭-এর চেয়ে ৪৯-এর প্রশ্নটা অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়েছে। তো এখানে যে কিছু বিষয় পরিসংখ্যান এখানে রয়েছে, এই পরিসংখ্যানটা সবার আগে এখানে তুলে ধরেছি, কিন্তু আমরা ভিতরে যখন আলোচনা করব, এখানে যে প্রত্যেকটা সাবজেক্টের ভিতরে আলোচনা যখন করব, তখন এই বিষয়গুলো আরো বেশি ক্লারিফাই করা যাবে। তারপরে এক নজরে এখানে দেখে নিই। এক নজরে দেখে নিলে যেটা হচ্ছে যে আমরা জানি যে ১০০টা প্রশ্ন যে আছে, সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটা এখানে ১০০ ধরেন আপনি এক্সাম হলের বাইরে এর বেশি পাবেন, কিন্তু এক্সাম হলে যদি ৪৭-এর প্রশ্নটা আপনাকে দেওয়া হতো, যে প্রশ্ন প্যাটার্ন ছিল, প্রশ্নটা যেভাবে সাজানো ছিল, ওই সাজানো প্রশ্নে যদি আপনি ধরেন ৬০টা অ্যান্সার করতে পারতেন, রাইট অ্যান্সার, কিন্তু এই ৪৯-এ যে প্রশ্নটা আপনি হাতে পেয়েছেন, এই ৬০টা অ্যান্সারই হয়ে যাবে হলো ৫৫টা অ্যান্সার। আপনি ৫টা অ্যান্সার হয় চোখেই দেখবেন না, না হলে ভুল দাগায় অন্য অপশনে দাগায় ফেলছেন। ২৭ নাম্বার দেখতে ২৮ নাম্বার দেখেছেন, দেখে দাগাইছে। তাহলে এখানে কিন্তু ৫-৭ নাম্বার প্রশ্ন আপনি যা পেতেন, এক্সাম হলে এমনিতেই আমাদের টেনশন থাকে, অনেক জানা জিনিস আমরা ভুল করে আসব, এটা একটা পরীক্ষার ক্ষেত্র। সেকেন্ড, যেখানে স্পেশাল বিসিএস এর প্রশ্ন দিয়ে যেভাবে আপনাকে পরীক্ষায় ফেলে, সেটা হলো প্রশ্ন আপনি দেখতেই বুঝতে পারবেন যে আপনি একটা প্রশ্ন পড়তে গিয়ে আরেকটা প্রশ্ন আপনার ওই প্রশ্নের উপর ওভারল্যাপ হয়ে যাচ্ছে, চোখ ব্লার হয়ে যাচ্ছে বারবার।
অনেকেরই হয়েছে। আমার একবার দেওয়ার অভিজ্ঞতা আছে 39-এ। তো সেটার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি সেটা। আর প্রত্যেকটা স্পেশাল বিসিএস এর প্রশ্ন তো দেখেছি। আজকের প্রশ্ন তো আমরা দেখেছি। আল্টিমেটলি যে প্রশ্ন সহজ, আপনি যদি ৬০ ও পাইতেন, ৬০ টাও যদি রাইট করতে পারতেন জেনারেল বিসিএস গুলোতে, স্পেশাল বিসিএস এ সেখানে ৫৫ টা রাইট হবে আপনার। এই ৫-৭ টা দেখা যাবে যে প্রশ্নের এই হিজিবিজি প্রশ্নের কারণেই আপনার ভুল হয়ে যাবে, দাগাইতে ভুল হয়ে যাবে, বা অনেক প্রশ্ন আপনি প্রথমবার ছেড়ে আসছেন, পরের বার যে দাগাইতে যাবেন এটা খুঁজেই পাবেন না। ঠিক আছে, এরকম অনেক কিছু ঘটেছে। তো সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কিন্তু এইটা। তাহলে এখানে আমরা অ্যান্সার পসিবল হিসেবে যা দেখাবো, এটা কন্ট্রোল সিচুয়েশনে অ্যান্সার গুলো পসিবল আমরা ধরে নিব। ডেফিনেটলি এর চাইতেও কিন্তু আরো কম হবে। ঠিক আছে, আবার বাংলাদেশ বিষয়গুলি যা দেখিয়েছি, আন্তর্জাতিকে যা দেখিয়েছি, বাংলা ভাষায় যা দেখিয়েছি, ইংলিশে যা দেখিয়েছি, গণিতে যা দেখিয়েছি, এখানে কিন্তু প্রত্যেকটা বিষয়ের যাদের প্রস্তুতি এভারেজ থেকে উপরে আছে এবং তারা কন্ট্রোল সিচুয়েশনে ভালো করবে যারা, তাদের এই অ্যান্সার পসিবলটা এখানে আমি দিয়েছি। মেইন কোর্স থেকে যেটা আছে, যে মেইন কোর্সে আমরা এমন অনেক পড়া পড়ি যে পড়াগুলো, দেখেন এখানে আন্তর্জাতিকের মধ্যে 11টা প্রশ্ন অ্যান্সার পসিবল লিখেছি, আর মেইন কোর্সে লিখেছি হচ্ছে 12টা, ওখান থেকে 12টা, যে অ্যান্সার পসিবল 11টা, মেইন কোর্স থেকে 12টা প্রশ্ন কমন আসছে। হ্যাঁ, প্রশ্ন কমন আসছে, কিন্তু প্রশ্ন কমন আসলেই যে সেটা অ্যান্সার করা পসিবল হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এই জন্য কিন্তু অ্যান্সার পসিবলে আমি এখানে কম দিয়েছি, কিন্তু মেইন কোর্স থেকে ঠিকই কিন্তু বেশি ছিল। আচ্ছা, আমরা শুরু থেকে একটু বলি যে বাংলাদেশ বিষয়গুলি যতগুলো প্রশ্ন আছে, 20টা প্রশ্নের মধ্যে অ্যান্সার পসিবল হয়তো 13টা, কারণ এখানে আর একটা বিষয় আছে যে 2 থেকে 3টা প্রশ্ন, 3টা প্রশ্ন সাম্প্রতিকের বেসিসে আসছে। তো 3টা প্রশ্ন যদি আমরা সাম্প্রতিকের বেসিসে আমরা ধরি, তাহলে দেখা যাচ্ছে যে ওই 3টা আমাদের বোনাস কোশ্চেন ছিল, আর বাদবাকি প্রশ্ন যদি ধরি যে আমাদের অ্যান্সার করার মতো, পসিবল অ্যান্সার করার মতো ছিল হলো 10টা। এখন বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, বাংলা ভাষা ও সাহিত্য, এর মধ্যে আমরা ক্যাটাগরি করেছি 20টা 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 করে, এবং এর মধ্যে দেখা গেছে কিছু প্রশ্ন বাংলাদেশ বিষয়গুলির মধ্যে আবার সাহিত্যের অংশের মধ্যে ঢুকে গেছে, আবার কিছু প্রশ্ন বাংলাদেশ এবং আন্তর্জাতিকের মধ্যে, কিন্তু আমরা কোনটার মধ্যে এক একজন এক একভাবে ডিটারমাইন করেছে, আমরা যেভাবে ডিটারমাইন করেছি সেভাবে আমরা এখানে পসিবলটা লিখেছি। ভিতরে গেলে আমরা এটা দেখতে পাবো যে আসলে আমরা কোনটা বাংলাদেশের মধ্যে নিয়ে এসেছি, কোনটা কোনটা আন্তর্জাতিকের মধ্যে আনছি, আর কোনটা সাহিত্যের মধ্যে নিয়ে গেছি, এটা দেখা যাবে। আর মেইন কোর্স থেকে কি 11টা অ্যান্সার করা যাচ্ছে, তার মধ্যে বললাম যে সাম্প্রতিক অংশের মধ্যে যেটা আছে, যেমন কিছু কিছু সাম্প্রতিক আছে ওটা জীবনে না পড়লেও চলে, যেমন আয়নাঘর কি, এটা কি পড়ার দরকার আছে? এটা সঠিক করার জন্য কোনোভাবেই এটা পড়ার কোনো দরকার নেই কিন্তু। দেন আমরা সাম্প্রতিক সময়ের মধ্যে আবু সাইদ, আমরা 16ই জুলাই, এগুলো সব পড়েছি। সেখান থেকে কোন ভার্সিটির স্টুডেন্ট এগুলো কি এটা ভালোভাবে পারার জন্য, এগুলো অ্যান্সার রাইট করার জন্য কি কোনোভাবে পড়াশোনার দরকার আছে? নাই, দরকার নেই। কিন্তু এগুলো রাইট করার জন্য আবার দরকার আছে, কারণ এখানে দেখা গেল যে প্রথমবার আপনি প্রশ্ন যখন দাগাইলেন, দেখলেন সঠিক অ্যান্সার, কিন্তু ওই যে হিজিবিজি প্রশ্নের কারণে এমন হইতে পারে যে কিছু সঠিক অ্যান্সার আপনি ভুল জায়গায় দাগিয়ে এসেছেন, সেটাও সম্ভব হইতে পারে। আর আরএসআই এর একটা কোয়েরি থাকে যে আমরা ক্লেম করি 50% প্রশ্ন কমন থাকবে, কিন্তু এই কঠিন প্রশ্নের মধ্যে যেটা আছে, আনকমন অনেক প্রশ্ন আসছে। আবার কিছু প্রশ্ন আসছে যে আমরা সচরাচর যেভাবে প্রশ্নগুলো আমরা পড়ি, প্রশ্নটা ওইভাবে আসে নাই। তার আগে কিছু প্রশ্ন বা কিছু ব্যক্তির রেফারেন্স দিয়ে এমন ভাবে প্রশ্নটা করেছে, ওটার আর সঠিক উত্তরটা ওইটা আমরা যেটা আগে পড়েছি সেটা আর থাকে না। তো যার কারণে দেখা গেল যে মেইন কোর্স থেকেই কিন্তু 50%-এর মতো প্রশ্ন কমন এখানে আসছে, যেখানে অ্যান্সার পসিবল 58টা, 54টা এখানে সম্ভব। আর আরএসআই থেকে ওভারঅল কিন্তু এখানে যেটা 100টার মধ্যে 50টা, মানে 50% এটা পাওয়া সম্ভব হয় নাই। 44টা, 6টা প্রশ্ন কিন্তু কম আসছে এখানে কমন। এটা ডেফিনিট কারণ আছে, আমরা ভিতরে গেলে দেখতে পাবো। কারণ অনেক প্রশ্ন আসছে এরকম যে আপনার একদম বেসিক থেকে আসছে, গ্রামার বা বাংলা ব্যাকরণের যেটা আছে এই জিনিসটা বুঝে বুঝে পড়লে অ্যান্সার করা সম্ভব, যেটা মেইন কোর্সে বুঝে বুঝে আমরা পড়েছি সেটা হয়তো অ্যান্সার করতে পেরেছি, কিন্তু আরএসআই তো বিগত প্রশ্ন, ডিরেক্ট প্রশ্নগুলো আসতে হবে বিগত সালের প্রশ্ন থেকে, যদি ওগুলো না আসে তো এখান থেকে আসলে কমন দেখানোটা সম্ভব হয় না। এটাই। আন্তর্জাতিকের ক্ষেত্রে 11টা অ্যান্সার পসিবল, কিন্তু মেইন কোর্স থেকে আমরা দেখলাম যে এখানে কিন্তু একটা ভালো কমন আসছে মেইন কোর্স থেকে 12টা, কিন্তু কমন আসলেও কিন্তু আমি বলেছি যে অ্যান্সার হয়তো করা যাবে 11টার মতো, তার চাইতে আরো কিছু কম আমরা আমরা আমাদের ভুল হইতে পারে, সেই বিষয়গুলো থাকবে। তারপর আরএসআই থেকে 9টা, বাংলা সাহিত্য, ভাষা এবং সাহিত্য থেকে 20টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন অ্যান্সার করা সম্ভব। হ্যাঁ, সম্ভব। সম্ভব বলতে আমি বলেছি এভারেজ যাদের প্রস্তুতি আছে তাদের জন্য। এখানে কিন্তু সবগুলো সবার জন্য এভারেজ না। কেউ বাংলাদেশ বিষয়গুলিতে ভালো করবে, কেউ বাংলা সাহিত্যে খারাপ করবে। কেউ আছে গণিতে ভালো করবে, 20টার মধ্যে সে গণিতে 16-17 পাবে, আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচারে আবার 10 পাবে।
এরকম থাকবে। আমি কিন্তু এভারেজ এটা দিয়েছি, এটা মাথায় রাখবেন আবার। বাংলা ভাষা সাহিত্য তাহলে 9টা অ্যান্সার করা যাবে মেইন কোর্স থেকে, আর এসআই থেকে 6টা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার 13টা, তার মধ্যে মেইন কোর্স থেকে 10টা, আর এসআই থেকে 9টা। গণিত যেহেতু গণিত এবং মানসিক দক্ষতার যেহেতু এগুলো নিয়ম বেসড, টাইপ বেসড, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট প্রশ্ন কমনে আসা আমরা করব না। মানে অনেক আছে যে টাইপ কমন থাকলেও কিছু প্রশ্ন আছে কঠিন, সেগুলো আমরা অ্যান্সার পসিবলের মধ্যে নিয়ে আসি নাই। ঠিক আছে, হ্যাঁ দেখে মনে হচ্ছে যে না এই প্রশ্ন তো সহজ, বা এই প্রশ্নটা তো মেইন কোর্সে পড়ানো হয়েছে বা নিয়মটা পড়ানো হয়েছে, কিন্তু এই সময়টাতে পরীক্ষার হলটাতে ঠান্ডা মাথায় ওই প্রশ্নের অ্যান্সারটা করাটা খুব টাফ। সেই জন্য আমরা কিন্তু সবকিছু হয়তো এর বেশি থাকলেও অ্যান্সার পসিবলের মধ্যে 11টার বেশি আমরা আনি নাই। আর মেইন কোর্স থেকে এখানে 12টা নিয়ম কমন ছিল, সেটা আমরা এখানে দিয়েছি। আর যেটা বললাম যে যেগুলো মেইন কোর্সে যেটা আমরা সচরাচর করে থাকি, যে কমন গুলোই করে থাকি, আর সেগুলো দেখা যায় যে প্রিভিয়াস সালগুলোতেও ওটা আসছে, ডেফিনেটলি সেখান থেকে কিন্তু 10টা প্রশ্ন অ্যান্সার করা গেছে আর এস এর প্রিভিয়াস সালের যে প্রশ্নগুলো আছে সেখান থেকে। এই ওভারঅল যদি আমরা যোগ করি এটা 58 হয়, এটা 54 হয় মেইন কোর্স থেকে, আর আরএসএ থেকে হয় 44। আমরা এখানে আর বেশি কথা না বলে ভিতরে আমরা দাগাবো আসলে কোনগুলো প্রশ্ন আমাদের অ্যান্সার করা সম্ভব ছিল, কোনগুলো ছিল না, কোনগুলো বেসিক পড়া বা মেইন পড়া থেকে আমাদের কমন ছিল, কোনগুলো বিগত সালের প্রশ্নগুলো পড়লেই মোটামুটি ব্যাখ্যা সহকারে আরএসআই এর কথা যেটা বলেছি এখান থেকে আমাদের প্রশ্নটা কমন ছিল, সেগুলো আমরা দেখবো ভিতরে গেলে। আসেন বাংলাদেশ বিষয়গুলোর মধ্যে আবার একটা কথা বলেছি শুরুতেই, যে কিছু প্রশ্ন আছে আমরা ক্যাটাগরি এভাবে করেছি যে বাংলাদেশ বিষয়গুলি না আন্তর্জাতিক বিষয়গুলি কার মধ্যে ফেলবো, তারপরে কিন্তু আমরা 20টা করে মিলাই দিয়েছি। বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি 20টা মিলিয়েছি, বাংলার মধ্যেও আমরা 20টা মিলিয়েছি। ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় অনেকের ক্ষেত্রে দেখবেন অনেক জায়গায় আছে যে কিছু জায়গায় বাংলাদেশ বিষয়গুলি প্রশ্ন 19টা হয়ে গেছে, কিছু জায়গায় বাংলার প্রশ্ন হয়ে গেছে 22টা। ওটা আমরা করি নাই, আমরা মোটামুটি সামঞ্জস্য করে এটা ক্যাটাগরাইজ করেছি। প্রথম প্রশ্ন যেটা এসেছে 1952 সালের ভাষা আন্দোলন, তমুদ্দিন মজলিসের কথা বলেছে, এটা রিসেন্ট সময় 47-এর ক্ষেত্রে সময় আলোচিত ছিল, এই প্রশ্নটা কিন্তু ওখানেও কমন আসছে, কারণ প্রশ্নের ধরনটা জাস্ট ভিন্ন। তার মানে বিগত সালের প্রশ্ন থেকে এটা কমন, আপনি বলতে পারেন এটা। আমরা আরএসএও তো পড়েছি, মেইন কোর্সে ডেফিনেটলি আপনারাও পড়েছেন, আপনারা যখন বেসিক প্রস্তুতি নিয়েছেন তখন ওখান থেকে প্রশ্ন আসছে। তাহলে এমতে মেইন কোর্স আর তে আরএসএ, এখানে শুধু দুইটার কমনই দেখাবো বা দুইটাই আমি এখানে হাইলাইট করবো, এমতে মেইন কোর্স আর আরতে হলো আরএসএ সেখান থেকে। আর কিছু বিষয় আছে যে আমাদের কিছু না লিখলেও আমরা পারবো এই বিষয়গুলো, তার মানে এটা কিন্তু অ্যান্সার করা পসিবল। কি মানে কি অ্যান্সার এটা পসিবল, ঠিক আছে, এটা পারা লাগবে। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি, পারা লাগবে বলতে এটা বলছি যে হ্যাঁ কিছু বিষয়তে এটা থাকবে, যে ওই যে আমি বললাম যে প্রশ্ন হিজিবিজি, অনেক স্যার আমরা 5-6 নাম্বার এরকম অনেকের ভুল হইতে পারে, বা 2-3 নাম্বারে ছেড়ে আসতে পারে, খুঁজেই পান নাই প্রশ্ন, অনেক সময় প্রশ্ন দাগাইতে গিয়ে ভুল হয়ে গেছে। তো এগুলো ঘটবে, এগুলো বাদ দিয়ে যেগুলো স্বাভাবিক পরিস্থিতির যে কথা আমি সেগুলো এখানে বলছি। ঠিক আছে, বাংলাদেশের জাতীয় দিবস কোনটি, 26শে মার্চ, এটা পড়েছেন। তো এটা তো আপনি মেইন কেন, এটা সবসময়ের জন্য আপনার এটা পড়া, বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার পড়া, এটা সব জায়গায় থেকে এটা কমন, এটা পড়াটা পসিবল এবং পারতে হবে। নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের সাথে, আচ্ছা আমরা কিন্তু এখানে ওইভাবে ব্যাখ্যা দিব না, যেগুলো প্রশ্ন কনফিউশন ছিল সেগুলো নিয়ে আমি হয়তো 2-4টা কথা বলবো, যেগুলো প্রশ্ন কনফিউশন নেই সেগুলো দিব না। আর এসআই প্রোগ্রামে যেভাবে আমরা পড়াশোনা করেছি সেই ক্লাসটা আমার আলাদা করে হবে। হ্যাঁ, সেই ক্লাসটা আরএসআই এর ক্লাসগুলো দেখেছেন যেটা ওইরকম ব্যাখ্যামূলক ক্লাস আমাদের পরে হবে, কিন্তু এখন তো আজকে ক্লাসের উদ্দেশ্যটাই ভিন্ন, আমরা সেই সেই ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলবো। নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের সাথে বাংলাদেশের কোনো ভূমি সীমানা নেই, নাগাল্যান্ড। তাহলে এখানে এটা আমরা জানি যে আমি ম্যাপ দিয়ে মনে রাখা যায়, আর এই তিনটা অনেকে এটা বহুবার আপনারা পড়েছেন, তো অ্যান্সার এটা করা কিন্তু পসিবল, এটা মেইন কোর্স বা আরএসআই এটা আমরা পড়েছি। আয়না ঘর কি, এটা রিসেন্ট থেকে এসেছে তাই না, রিসেন্ট টপিক, আর রিসেন্ট টপিক থেকে না আসলেও বাংলাদেশের নাগরিক হিসেবে এটার অ্যান্সার কেউ জানে না, এরকম কেউ থাকার কথা না। ঠিক আছে, ওকে, তাহলে এটাও কিন্তু পসিবল, এই অ্যান্সার গুলো কিন্তু পসিবল, বাম পাশে যে দিচ্ছে এগুলো পসিবল সব। বাংলাদেশের সংবিধানের আলোকে নিচের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়, তো মৌলিক অধিকারের 3য় ভাগে যেটা বলা আছে সংবিধানের আর কি 3য় ভাগের মধ্যে মৌলিক অধিকার নিয়ে বলা আছে, তার মধ্যে এই 3টা আছে, শিক্ষার অধিকারের কথাটা নাই, রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে ওইটা আছে। ঠিক আছে, তাহলে এটা ডেফিনেটলি আপনার মেইন কোর্সে আরএসআই এগুলোতে পড়েছে। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু অনেকে পারবে, কিন্তু অনেকের ক্ষেত্রে এটা অনেক টাফ হয়ে যাবে, কারণ অনেকে বিশ্লেষণ করে পড়ে না, কিন্তু মোটামুটি সংবিধান যারা পড়েছে, মোটামুটি যারা পড়েছে তারা এটা পেরেছে।
কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা, এটা একটু ভুল আছে প্রশ্ন। বেশি দামে কেনা হওয়ার কথা আর কম দামে বেচার কথা হওয়ার কথা। তো আবুল মনসুর আহমেদ, এটা আবুল মনসুর আহমদ সম্পর্কে আমরা অনেক পড়া পড়েছি, কিন্তু এই পড়াটা হয়তো গুটি কয়েক মানুষ পড়েছি, ম্যাক্সিমামই আমরা এটা পড়ি নাই। ঠিক আছে, তাহলে এটা আমি পসিবল আমরা ধরবো না। যেটা পসিবলটা অ্যাভারেজে সবার জন্য, মানে ম্যাক্সিমাম পিপলের জন্য যেটা পসিবল, সেটা আমরা পসিবল লিখবো। 1911 সালে, অর্থাৎ এই ঢাকা পুরোটা পড়ছি না, বঙ্গভঙ্গ রদের পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে, এটা আমরা মেইন কোর্সে পড়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় জমিদান করেছিল সলিমুল্লাহ পরিবার, বা হচ্ছে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বহুবার প্রশ্ন সলভ করেছি আরএসআই প্রোগ্রামে। তো আরএসআই প্রোগ্রামে ওখান থেকে আমরা অ্যান্সার আলটিমেটলি এটা আমরা জানি যে স্যার সলিমুল্লাহ। যারা মোটামুটি ঢাকা ভার্সিটি সম্পর্কে, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে পড়াশোনা করেছেন, এটা তো ডেফিনেটলি একটা গুরুত্বপূর্ণ টপিক। আপনি যদি এই টপিকটা মিস করে যান, তার মানে ডেফিনেটলি আপনি প্রশ্ন অ্যানালাইসিসে আপনার ঘাটতি আছে, যে কোন জায়গাটাতে কোন প্রশ্নটা অবশ্যই আপনাকে জানতে হবে। তাহলে এটা কিন্তু পসিবল। মেইন কোর্স আরএসএ, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কি? আচ্ছা, এটা কিন্তু পসিবল, কিন্তু মেইন কোর্স বা আরএসএ এটা আমি আলোচনা করেছি কিনা, এটা এইভাবে ইংলিশ টার্মটা ইউজ করেছি কিনা আমি জানি না, এই জন্য এটা আমি ক্লেমও করি না এখানে। তো আমি এই জন্য দিচ্ছি না, কারণ স্পষ্ট মনে পড়ছে না এটা। তো এটা আমি এই জন্য ক্লেম করি না এটা, কিন্তু এটা ক্লেম করাটা কিন্তু খুবই স্বাভাবিক, কোন হিসেবে স্বাভাবিক, কারণ এটার অ্যান্সার ম্যাক্সিমামই পারবেন আশা করি। তো পসিবল এটা, জাতীয় মানে সংবিধানের যে হাউস অফ পার্লামেন্ট, হাউস অফ নেশন, হাউস অফ দ্য নেশন, হ্যাঁ, এই জিনিসটা অনেকে হয়তো পারবেন, মানে 50% হলেও যারা অ্যাটেম্প করেছেন এই প্রশ্ন এটা পারবেন। পার্লামেন্ট প্রথমটা যে হবে না, ন্যাশনাল পার্লামেন্ট, হয়তো বা অনেকে ভুল করে দাগেলে ন্যাশনাল পার্লামেন্ট, কেউ যদি জোর করে ভুল করতে চায় সেক্ষেত্রে এটা হতে পারে। আর যদি কেউ যদি এই ব্যাপার এই প্রশ্ন নিয়ে কনফিউশনেই থাকে যে কোনটা হবে, সেখানে দাগাইতে যাবে, কারণ হাউস অফ দ্য নেশন এটা অনেকেই শুনেছেন, এটার জন্য পড়া লাগে না, কিছু বিষয় আছে। তারপরেও অনেকে হয়তো বা অনেকের ক্ষেত্রে পসিবল না হইতে পারে, তারা হয়তো ছেড়ে এসেছেন, এটাই বিষয়। 24-এর গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব কি? এটা কিন্তু আমরা সাম্প্রতিকে পড়েছি। সাম্প্রতিকের মধ্যে কিন্তু আমরা কিছু বিষয় পড়েছি। ঐকমত্য কমিশন তো হইলো, এটা ঐকমত্যের প্রস্তাবের মধ্যে এটা আছে। তারপরে সংবিধান সংস্কার কমিশন, তারাও কিন্তু একটা সুপারিশ করেছে। সুপারিশের মধ্যে গুরুত্বপূর্ণ যেটা ছিল দ্বিস্তর বিশিষ্ট সংসদ, অন্যতম প্রস্তাব, এটা নিয়ে কিন্তু বহু আলোচনা হয়েছে। হ্যাঁ, পিআর পদ্ধতি চালু করা, এটা নিয়েও আলোচনা হয়েছে, কিন্তু দুইটা যদি আমরা কম্পেয়ার করি, তার মধ্যে দ্বিস্তর বিশিষ্ট সংসদটাই আগে থাকে। তো এটা সাম্প্রতিক থেকে এসেছে, তো এইটা কিন্তু হয়তোবা, আমি যদি ধরা যায় যে দুইটা প্রশ্ন আপনি আর ঘর মধ্যে আপনি কনফিউশনে, ধরলাম যেমন আপনি পড়েছেন, তারপরে দুইটা প্রশ্নের মধ্যে যখন আপনি কনফিউশনের মধ্যে পড়বেন, প্রায়োরিটি কোনটা দিবেন বেশি, যেটার দিকে মনে হবে যে একটু হলেও পাল্লা ভারী হয়ে আছে, তো দুইটার মধ্যে পাল্লা কার ভারী? দ্বিস্তর বিশিষ্ট সংসদ, তো ডেফিনেটলি আপনি দাগানোর অ্যাটেম্প নিলে আপনাকে এটাই দাগাইতে হইতো। ঠিক আছে, তো কে কি করেছেন জানি না, সমস্যা হইতে পারে অনেকেরই। তাহলে এইটা সাম্প্রতিক থেকে এটা কমন আসছে, এটা আপনি যেহেতু বেসিক জায়গা থেকে এটা আমরা রিসেন্ট জিকের মধ্যে আলোচনা করেছি, রিসেন্ট জিকে তো আমরা জানি যে ওয়ান অফ দা বেসিক কোর্সেরই একটা অংশ। ওকে, বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুসারে, প্রেসিডেন্ট অনুসারে সর্বপ্রথম ব্যক্তিকে, এটা আমরা জানি যে সবার উপরে রাষ্ট্রপতি, তারপরে প্রধানমন্ত্রী, এরপরে বাদ বাকিগুলো। ঠিক আছে, তো অনেকে আছে যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স এটা নাও জানতে পারে। ঠিক আছে, কিন্তু এটা যারা একদম চাকরি প্রস্তুতিতে যারা নতুন, তাদের ক্ষেত্রে এটা হতে পারে, যারা একটু পুরাতন তারা এটা জেনে গেছেন, বা যারা রিটার্ন দেন, ভাইবা দেন, তাদের ক্ষেত্রে আসলে এটা কোনো ব্যাপারই না। আবার অনেক সময় আমরা ক্লাসগুলোতে বা বিভিন্ন সময়গুলোতে আলোচনা করেছি যে রাষ্ট্রপতি সবার উপরে, তো সবার উপরে এটা বলার পরে অনেকে হয়তো বা বুঝবেন না ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট কি। আবার অনেকে আছে এইটুকু যদি বাদও দেন, তারপরে যে সর্বপ্রথম কে অবস্থান করেন, তো ডেফিনেটলি এই চারজনকে যদি আপনি চিন্তা করেন, তাহলে রাষ্ট্রপতি সবার উপরে। এই যে সবকিছু চেঞ্জ হয়ে গেল, রাষ্ট্রপতি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়নি। তো তার অবস্থান কিন্তু সবার উপর। দেশে যাই কিছু হয়ে যাক না কেন, সরকার পতন হয়ে গেলেও রাষ্ট্রপতির কিন্তু কোনো পতন হয় না। ঠিক আছে, এটাই সিস্টেম, কারণ রাষ্ট্রপতি সংবিধান অনুসারে কোনো দলের না, যার কারণে। ওকে, তার মানে এটা রিটার্ন এবং ভাইভাতে যারা আছে তারা তো পারবেই, আবার বেসিক জায়গা থেকেও কিন্তু এটা অ্যান্সার করা যায়। রিটার্ন বা ভাইবার যারা ক্যান্ডিডেট বা যারা পড়াশোনা করেছে, তারা কিন্তু এটা পারবেন, বেসিক জায়গা থেকে অ্যান্সার করা যায়। এটা আমি পসিবলের মধ্যে আমি ধরে নিতে পারি, কারণ যারা এটা অ্যাটেম্প করেছে তারা ম্যাক্সিমাম রাষ্ট্রপতি দাগাইছে, আর যারা অ্যাটেম্প করে নাই তারা মানে ফাঁকাই রেখেছে, আমি এটা বলতে পারি। তারপর পাকিস্তানের 1970 সালে সাধারণ নির্বাচনে প্রথম নির্বাচন কমিশনার কে ছিল? বিচারপতি আব্দুস সাত্তার। এটা মোটামুটি আমরা মেইন কোর্সে পড়াশোনা করেছি। তারপরে সরি,
আরএসএ এটা পড়াশোনা করেছি, আর এটা আপনারা ফেস করেছেন, পড়াশোনা করেছেন আশা করি। পসিবল, ঠিক আছে, পসিবল এই অর্থে যে এটা কারণ কঠিন প্রশ্ন দেয়নি, সহজ প্রশ্ন দিয়েছে। হ্যাঁ, তারপর এইটা কেবল আয়ের অভাব নয় বরং সামর্থ্যের অভাবই দারিদ্র্যের মূল কারণ। তাহলে অমর্ত্য সেনের এই উক্তিটা হচ্ছে কই থেকে নেওয়া হয়েছে? ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম থেকে। তো ডেফিনেটলি এটা আনকমন প্রশ্ন। তো এই আনকমন প্রশ্নের জন্য অমর্ত্য সেনের আবার সবগুলো পড়তে এখন যায় না, কোন বই কি বলেছে এগুলো পড়ার দরকার নেই। এটা আছে, আর বাদ বাকিটা আমরা যখন আরএসআই ব্যাখ্যা করবো তখন হয়তো চারটা অপশনের মধ্যে কি আছে এগুলো তার বই কিনা, বা এর মধ্যে কোনো যদি থিম টিম থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, তো এখন এগুলো না। তারপরে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান কোথায় রয়েছে? মেইন কোর্স আরএসআই সব জায়গায় আপনারা এটা পড়েছেন, সেটা মৌলভীবাজারে রয়েছে, এটা আমরা জানি। এইগুলো পারা পসিবল, ঠিক আছে, এটা পারা পসিবল। আচ্ছা, যেগুলো আমি বলছি পারা পসিবল কিন্তু আপনি পারেন নাই, আচ্ছা, না পারলেও সমস্যা নাই, কারণ অনেক সময় হতে পারে ভুল করতে পারেন, সেটা আলাদা ইস্যু। কিন্তু পারা পসিবল যেগুলো আমি দিচ্ছি কিন্তু সেগুলো আপনি কোনোদিন পড়েন নাই, তার মানে আপনার প্রস্তুতিতে ঘাটতি আছে। যেগুলো আমি পসিবল লিখেছি, পি যেগুলো লিখছি সেগুলোর ক্ষেত্রে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, যেগুলো আমি দিচ্ছি যে পি তার মানে পসিবল, সেগুলো আপনি পারেন মানে কোনোদিন পড়েন নাই। হ্যাঁ, পারেন নাই বলতে ভুল করতে পারেন, সেটা আলাদা ইস্যু, কিন্তু যদি না পড়ে থাকেন তার মানে বুঝবেন এটা প্রস্তুতিতে ঘাটতি ছিল আপনার। তারপরে এটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রিসেন্টের সময় আমরা বহুবার পড়েছি, এগুলো এগুলো পারা পসিবল। ঠিক আছে, এটা তো রিসেন্টের জিকে এটা মেইন কোর্সের মধ্যে ফেলতে পারেন, রিসেন্টের মধ্যে ফেলতে পারেন, যেটা ডেফিনেটলি আরএস এর মধ্যে এটা পড়বে না, কারণ আরএস এ তো এই রিলেটেড প্রশ্ন এর আগে হয়নি, তো এটা বাদ। তারপরে বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা প্রেস কাউন্সিল, এটা এই প্রশ্নটাও এর আগে হয় নাই, তো এটা আমরা নতুন প্রশ্ন, আনকমন প্রশ্ন ধরবো। তো এটা যা কেউ যদি অ্যাটেম্প করেন তার নিজের রিস্কে অ্যাটেম্প করেছেন, বা কেউ যদি আগে থেকে জানেন সে ভালো কথা, কিন্তু এটা পারা পসিবলের মধ্যে আমরা ফেলবো না। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে কি বোঝায়? এটা কিন্তু বহুবার বিভিন্ন সময় হয়তো বিভিন্ন জায়গায় আলোচনা শুনেছেন বা দেখেছেন, বা আমিও বিভিন্ন সময় আলোচনা করছি, সেটা রিটেন ব্যাচে হোক আর যেখানে হোক, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু আমরা রিটেন ব্যাচে পড়ি। ঠিক আছে, রিটেনের কিন্তু একটা টার্ম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সম্ভবত প্রিলিতে আপনারা বা এমসিকিউ আকারে কোথাও না কোথাও পড়ে থাকবেন, কিন্তু এটা আমি মেইন কোর্স বা আরএসআই এর জন্য আমি ক্লেমও করছি না। ঠিক আছে, এটা এটা ক্লেমের অংশ না, তবে এটা রিটেনের মধ্যে আপনারা যারা রিটেনের প্রস্তুতি নিয়েছেন তারা এটা ডেফিনেটলি পেরেছেন। কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি, রিটেনের কিছু বিষয় আছে যে আমরা পড়ে থাকি, সেগুলো থেকে আপনাকে প্রিলিতে হেল্প করে, এটা আমরা বরাবরই বলে থাকি। সেটাও কিন্তু এখানে হয়েছে, যেমন এটার ক্ষেত্রে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সির কথা বললাম যে এটাও কিন্তু সেক্ষেত্রে হয়। ঠিক আছে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এটা তার মানে একটা আমরা পসিবল হিসেবেই ধরবো, কারণ অনেক আছে যে রিটার্ন যারা টিকবে তাদের মধ্যে অনেকেই রিটার্ন দেওয়া স্টুডেন্ট থাকবে, তো এটা পসিবিলিটির মধ্যে আমাদের ফেলতে হবে। ঠিক আছে, ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবারভুক্ত? এটা আমরা সাঁওতাল জনগোষ্ঠী সম্পর্কে বহু পড়া পড়েছে, কিন্তু আমরা এইভাবে কখনো পড়ি নাই। তাহলে সাঁওতাল এটা আমাদের বিষয়টা মানে আমাদের কমন থাকলেও যে এটাকে আমাদের মানে কমন ফেলতেই হবে বা দাগাইতেই হবে, না দাগাইলে আমার সব শেষ, এটা ভাবার কোনো সুযোগ নেই। তারপরে হয়তো অনেকে আন্দাজে দাগিয়ে সঠিক করেছেন, অনেক সময় আন্দাজে দাগিয়ে সঠিক কোনগুলো হয়, যেমন এই যে এখানে আছে যে অস্ট্রিক, অস্ট্রো এশিয়াটিক, আবার মুন্ডা ব্র্যাকেটের মধ্যে একটা জায়গায় এতগুলো তথ্য দিয়েছে, সে ওই তথ্য থেকে মনে হইতে পারে যে এত বড় তথ্য, তা হয়তো বা এইটাই, নাহলে এত বড় অপশন কেন দিবে, এত বড় কষ্ট কেন করবে, এরকম হইতে পারে। ঠিক আছে, সেই জায়গা থেকে অনেকে হয়তো এটা দাগিয়েছে, তবে এটা না দাগিলেও মানে কিছু করার ছিল না, দাগিয়ে নাম্বার পেলেও আপনার জন্য প্লাস পয়েন্ট, না দাগাইলেও কোনো সমস্যা ছিল না, কারণ এটা আনকমন প্রশ্ন। ঠিক আছে, আনকমন প্রশ্ন। লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার আগে কোন ভূমিকায় ছিলেন? হ্যাঁ, অনেকে লর্ড কর্নওয়ালিস সম্পর্কে এই তথ্য জানেন, সেটা খুব কম মানুষ, সেটা খুব কম মানুষ। সুতরাং আমরা এটা যে ধরবো পসিবল এটা না। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান ছিলেন তিনি, সেটা আলাদা বিষয়, তাহলে আমরা এটা পসিবলের মধ্যে ধরবো না। তো আপনি এটা না পারলেও যে আপনার প্রস্তুতি ঘাটতি ছিল ব্যাপারটা এরকম বলা যাবে না। ঠিক আছে, প্রস্তুতিতে ঘাটতি নেই, এটা না পারলে চলবে। পরেরটা, একজন রাজনীতিবিদ যিনি কিনা আমেরিকান ছিলেন তিনি মন্তব্য করেছিলেন যে বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে না। এখানে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন ধরনের মানে রেফারেন্স আছে, তবে সবচেয়ে বেস্ট রেফারেন্স যেটা লরেন জিরিংস এই কথাটা বলেছে।
জিডি, ঠিক আছে? তাহলে এটাও ডেফিনেটলি পারা সম্ভব না। এটা অ্যান্সার রাইট করার জন্য আমাদের প্রচুর খুঁজতে হয়েছে, তাই না? তার মানে ডেফিনেটলি এটা আমরা কখনো দেখি নাই। যারা কিনা ইন্টারন্যাশনাল জার্নালগুলো পড়ে থাকেন, সেই লেভেলে যাদের রিসার্চ পড়ার সুযোগ আছে, তারা এটা হয়তো পেরেছেন। সেটা আমি লাখে একজন ধরবো হয়তোবা। তো এগুলো পসিবল না। তো এখন নতুন করে এটা আমাদের জানা দরকার, সেটা আমরা জানবো। কিন্তু এগুলো পসিবল নয়। আচ্ছা, এমনি যদি প্রশ্নটা এভাবে থাকতো, দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কে? হয়তো আমরা অ্যাজ ইউজুয়ালি আমরা মুসলিম লীগ আমরা দিয়ে দিতে পারতাম। ঠিক আছে? অ্যাজ ইউজুয়াল হয়তো অন্য অপশন আমরা অ্যানালাইসিস করতামই না। অনেকে আছে। কিন্তু এই প্রশ্ন তো আমরা অনেকেই মুসলিম লীগ যারা হয়তো অ্যান্সার করেছেন, সেটা রিস্ক নিয়েই অনেকটা, যে আমি এত কম দাগাবো, এটা মনে হচ্ছে দাগিয়ে দিই একটা। তো এই জায়গা থেকে অনেকের মনে হয়েছে তারা মুসলিম লীগ দাগিয়ে দিয়েছে। এটা কিন্তু প্রথম সেন্সে অনেকেরই মনে হবে এটা, কিন্তু এই যে বললাম যে এখানেই লেজরটা দিয়ে দিয়েছে আশিস নন্দী এবং শশী থারুর প্রমুখ লেখকের মতে। এখানেই তো ঝামেলাটা করে দিয়েছে। তারা কি? তারা কিন্তু ডেফিনেটলি মুসলিম না, তারা কিন্তু হিন্দু। তো হিন্দু ডেফিনেটলি মুসলিম কোনো সংগঠনকে আগে রাখবে না, এটা হলো প্রথম কথা। মুসলিম সংগঠনকে কখনো আগে রাখবে না, তাদের মন্তব্যে যদি হয় এটা। আবার এটা ওই ওই চিন্তা করে যারা হয়তো বা এটা দেখেছেন, হয়তো অনেকে এটা দাগান নাই, তারা বুদ্ধিমানের কাজ করেছেন। আর যারা কিনা এটা সম্পর্কে ডেফিনিট জানেন, তাদের আলাদা হিসাব। তারা তাদের আমি এর মধ্যে আনবোই না, ধরবোই না এর মধ্যে, হ্যাঁ? অন্য লেভেলের তারা, ঠিক আছে? আর আরএসএস যেটা বলা আছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ঠিক আছে? আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এটা পরবর্তীতে এটাই বিজেপি, ঠিক আছে? এটার কিন্তু একটা হিস্ট্রি আছে, লং টার্ম হিস্ট্রি আছে, ওই হিস্ট্রিতে আমরা যাব না। তাহলে এই প্রশ্নটার অ্যান্সারটা মুসলিম লীগ না হয়ে আরএসএস হবে এটা, হ্যাঁ? তাদের মতে এটা। আবার কিন্তু অন্যদের মতে, যারা মুসলিম আছে তাদের মতে কিন্তু মুসলিম লীগের জন্মটা একটু পরে, আরএসএস এর জন্মটা একটু আগে। তো আশিস নন্দী এবং শশী থারুর যারা আছে তারা ওইটাকেই মনে করতো, ঠিক আছে? তার মানে এটাও কিন্তু পারা পসিবল না, ডেফিনেটলি। ওকে, তাহলে এই যে বিষয়গুলো, তাহলে আমরা বাংলাদেশ বিষয়াবলীটা আমরা শেষ করলাম। আন্তর্জাতিক বিষয়গুলি শুরু হবে। আচ্ছা, আমরা আমাদের কিন্তু 50তম প্রিলির মেইন কোর্সটা কিন্তু চলছে অলরেডি। সেটা 47 পরে শুরু হয়েছে। এখন সামনে যেটা হবে, সামনে কিন্তু এক্সাম ব্যাচ আসবে, 10,000 এমসিকিউ স্পেশাল এমসিকিউ এক্সাম ব্যাচ, যেটা অলরেডি অ্যানাউন্স করা হয়েছে। এক্সাম ব্যাচটা শুরু হবে 20 অক্টোবর থেকে সম্ভাব্য। ফুল প্ল্যান হয়তো বা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন, সেটা রুটিনটা সহ। আমাদের এটাতে স্পেশাল টার্গেট থাকবে যে এখানে এবার ব্যাখ্যা থাকবে 10,000 এমসিকিউ স্পেশালি সিলেক্ট করা হবে সামনে বিসিএস গুলোর জন্য, যাতে এখান থেকে ব্যাখ্যা সহ পড়লে আপনারা ম্যাক্সিমাম এই যে যেগুলো প্রশ্ন পারার মতো, যেগুলো প্রশ্ন আসলে পারতেই হবে, যেগুলো আপনাকে প্রিলি উত্তীর্ণ হইতে হেল্প করবে, ওগুলো ভালোভাবে পারলে সেই বিষয়গুলো আশা করি ওই ব্যাখ্যা 10,000 প্রশ্ন আপনি যে এমসিকিউ এক্সাম দিবেন এবং তার যে ব্যাখ্যা থাকবে, এগুলো যদি ভালো করে পড়েন, আশা করি যে এখান থেকেই আপনারা আপনার প্রস্তুতি যতটুকু আছে এর এর সাথে এটা যুক্ত হইলে আপনি প্রিলি উত্তীর্ণ হইতে পারবেন, এই বিশ্বাস আমরা রাখি। আর আরএসআই এর কথা যেটা বলেছি, এটা সব কোর্সের সাথেই লাগবে। আপনি নিজে পড়েন আর যেই পড়েন না কেন, বিগত সালের প্রশ্নের একটা ভালো ব্যাখ্যা আপনাকে পড়তে হবে এবং ভালো দখল আপনি রাখতে হবে। সেটা আপনাকে অনেকভাবে হেল্প করবে। দেখেন, এই প্রশ্ন কিন্তু 44টা অ্যান্সার করা গেছে এই প্রশ্নে, বিগত সালের প্রশ্নের ব্যাখ্যা থেকে, বা বিগত সালের উপর ভালো ব্যাখ্যা, ভালো দখল রেখেই কিন্তু এটা অ্যান্সার করা যাবে। ওকে, এবার আসে আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে। প্রশ্ন কমন আছে এখানে, অনেকগুলো প্রশ্ন ডিরেক্ট কমন দিয়েছে ন্যাটো, এবং সেগুলো আবার কি আলোচিত জায়গা থেকে দিয়েছে। যেমন ন্যাটোর ব্যাপারটা সবসময় আলোচিত, তো সেই জায়গা থেকে প্রশ্ন এসেছে। তো এগুলো পসিবল, এটা পসিবল। এটা মেইন কোর্স আর এসে এগুলো আলোচনা করা হয়েছে। গ্রিনল্যান্ড কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত? সম্প্রতি সময়ে এগুলো আলোচিত হয়েছে, যখন ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে কিনে নিতে চায় বা তার নিজের বলে দাবি করে, তখন এই বিষয়গুলো আলোচিত হয়। আমরা রিসেন্ট জিকের মধ্যে এটা নিয়ে আলোচনা করেছি, এগুলো পসিবল, এগুলো মেইন কোর্স বা আরএসএ এটা নিয়ে আলোচনা আছে। দেন বিশ্বের প্রথম শান্তিরক্ষী বাহিনী কি? ইউএনটিএসও, ঠিক আছে? এটা আমরা মেইন কোর্সে পড়েছি। এটা কিন্তু পসিবল, কারণ অনেকেই শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশ ইউনিমগে প্রথম অংশগ্রহণ করে 1988 সালে। আর তার আগে শান্তিরক্ষী বাহিনী যেটা আছে, অন্ততপক্ষে এই দুইটা যেটা বলবো যে যে ইউএনটিএসও এবং হচ্ছে ইউনিমগ, এই দুইটা নাম তো মোটামুটি সবাই জানার কথা। যদি এটা না জেনে থাকবেন, বলবো যে একটু প্রস্তুতির একটু ঘাটতি ছিল, এটা তো পসিবলের মধ্যে পড়ে। তাহলে মেইন কোর্সে আমরা এগুলো পড়েছি। প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? এটা কিছুদিন আগে আসলো 47-এ, ঠিক আছে? আবার এই প্রশ্নটা আবার দিয়েছে, ঠিক আছে? তার মানে এটা কি?
আবার কিন্তু এর আগেও আমরা এগুলো আলোচনা করেছি মেইন কোর্সে বা প্রিভিয়াসলি আমরা আরএসআইও কিন্তু আলোচনা করেছি প্রিভিয়াস সালের যে প্রশ্নগুলোতে। এটাও কিন্তু বিভিন্ন সময় ব্যাখ্যার মধ্যে এটা আলোচিত হয়েছে। তার মানে এগুলো কিন্তু কমন এবং এটা পসিবল অ্যান্সার। তো যদি আপনি এটা অ্যান্সার ভুল করেন সেটা আলাদা হিসাব, মনে নাই থাকতে পারে। কিন্তু আবারও বলবো যে এই প্রশ্নটা একমাত্র দাগাইতে গিয়ে ভুল হওয়া ছাড়া আপনার মনে না থাকা এই কারণেও ভুল করা যাবে না। মনে রাখতে হবে এবং পারতে হবে। শুধু দাগানো আপনি হচ্ছে ক দাগাইতে গিয়ে মানে ওই প্রশ্নের অ্যান্সার না দাগাইতে মানে দাগাইতে গিয়ে অন্য প্রশ্নের অ্যান্সার দাগাইছেন, এটা ছাড়া আর কোনোভাবেই কিন্তু এটা ভুল করা যাবে না। তো এটা আবার না জানাটাও কিন্তু আপনি না জানেন তার আপনার প্রস্তুতি ঘাটতি আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন? হ্যারি স্ট্রুম্যান, এটা আমরা জানি, বহুবার করেছি। পসিবল মেইন কোর্স আরএসএ দুইটাতেই আছে। ওডিএস ওজন ডিপ্লেটিং সাবস্টেন্সের ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত? ডেফিনেটলি মন্ট্রিল প্রোটোকল, আমরা এটা পড়েছি, বহুবার পড়েছি ওজনের ব্যাপারটা নিয়ে। এটা হয়তো প্রশ্নের ধরনটা ভিন্ন ছিল, কিন্তু এই ডিপ্লেটিং সাবস্টেন্স ওজন সাবস্টেন্স এই বিষয়টা কিন্তু বহুবার আছে। আমরা আমরা দেখেছি মেইন কোর্সের মধ্যে আমরা ফুল যে মিনিং নামটা আমরা পড়েছি তার মধ্যেও কিন্তু এই কথাটা লেখা ছিল। একটু সময় নিচ্ছি। ওকে, প্রচন্ড বৃষ্টি ঝড়ের মতো ঠান্ডারও হচ্ছে। ওকে, তাহলে ওডিএস ওটার ফুল ফর্ম আবার দেখা যাবে সামনে কোনো একটা বিসিএস এ ওডিএস এর ফুল ফর্মটা পরীক্ষায় চলে আসছে, এটা বাস্তব। তো মন্ট্রিল প্রোটোকল এটা না পারাটা বা প্রশ্নটা যদি কমন না পড়ে আপনার বা আপনি যদি দাগাইতে আপনার মনে হয় কনফিউশন আপনি পড়ে গেছেন তাহলে আচ্ছা আসো। দেন আফিম যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয়? এটা চীন এবং ইংল্যান্ড। এটা মেইন কোর্সের মধ্যে ছিল, আমরা পড়েছি। তবে এই প্রশ্নটা অনেকের ক্ষেত্রে কঠিন মনে হতে পারে, কিন্তু অনেকে এটা পারবে। আফিম যুদ্ধ, ঠিক আছে, যে চীন এবং ইংল্যান্ডের মধ্যে এটা সংঘটিত হয়েছিল। মেইন কোর্সের মধ্যে আমরা পড়েছি, ইভেন আমার মনে হয় ফরেস্ট কোর্সের মধ্যে এটা ছিল। যাই হোক, তাহলে এটা কিন্তু অনেকের জন্য পসিবল। চীন ইংল্যান্ড, চীন রাশিয়া, চীন ইংল্যান্ড আফগানিস্তান। আফিম যুদ্ধে এই নামটা অনেকে পড়েছে এবং অনেকে এটা পারবে, ঠিক আছে, বিশেষ করে রিটেন যারা দিয়েছে। কারণ আফিম যুদ্ধটা কয়েকটা জায়গায় পড়া হয়। নানকিং চুক্তির ক্ষেত্রে আমরা যখন এটা পড়ি চীন সম্পর্কে তখন একটা পড়ি, আবার যুদ্ধের মধ্যে যেটা আছে তখন একটা পড়া হয়। তো এটার ক্ষেত্রে আমি বলবো যে পসিবিলিটি অনেক আছে, হয়তো বা 40% স্টুডেন্ট দাগাইতে পারবে এটা, ঠিক আছে। এটা তারপর আসেন কেপ ভার্দ দ্বীপ রাষ্ট্রটি কোথায় অবস্থিত? হ্যাঁ, এটা যদি আমি ধরি, হ্যাঁ মেইন কোর্সে আমরা পড়িয়েছি, কিন্তু এটা এটা আমার বাইরে যাওয়া বৃষ্টি নামলো যে আজকে সময় কাটতেছে না, বৃষ্টি নামলো। আচ্ছা, তোমাকে নিয়ে যাবো, বৃষ্টি কমুক তারপরে নিয়ে যাবো। ওকে, কেপ ভার্দ দ্বীপ রাষ্ট্রটি কোথায় অবস্থিত? এটা দেখেন পশ্চিম আফ্রিকা। আমি সাঁতা নিয়ে যাব তো। আচ্ছা ঠিক আছে, নিয়ে যেও, একটু চুপ করো, আমি ক্লাসটা নিই। হ্যাঁ, ওকে।
তাহলে কেপ ভার্দ দ্বীপরাষ্ট্রটি কোথায়? এটা মেইন কোর্স থেকে কমন আসছে, তার মানে এটা যে পারা পসিবল ব্যাপারটা এরকম না, কিন্তু আপনি পড়েছেন পশ্চিম আফ্রিকার মধ্যে এটা পড়িয়েছে, তার মানে এটা কি পারা সম্ভব? সবসময় সম্ভব না। যাদের ম্যাপ সম্পর্কে ভালো ধারণা আছে তাদের জন্য পসিবল, কিন্তু এটা ওভারঅল সবার জন্য পসিবল না। কমন থাকলে এটা সবার জন্য আমি বলবো যে ওই মুহূর্তে দাগানো পসিবল না, মানে আমি এটা একদম পসিবিলিটির মধ্যে আমরা ফেলবো না পশ্চিম আফ্রিকা, ঠিক আছে? কিন্তু এর প্রশ্নটাকে মেইন কোর্স থেকে কিন্তু কমন ছিল, আমরা ম্যাপ ধরে ধরে এটা পড়েছিলাম। কারেন্ট চলে যায় সেটাই তো বুঝতেছি না কখন কারেন্ট চলে যায়। আচ্ছা, নিম্নোক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য নয়? ওয়েস্টার্ন সাহারা বা পশ্চিম সাহারা? এটা আমরা ওই আফ্রিকা মহাদেশের মধ্যেই পড়েছি যে পশ্চিম সাহারা স্বাধীন দেশ নয় বা পরাধীন রাষ্ট্র। হ্যাঁ, এটা আমরা পড়েছি। আচ্ছা, তোমাকে আমি একটু রেখে আসি। হ্যাঁ, আমি ক্লাসটা নিতে পারছি না ঠিক মতো, তুমি তো চুপ করেই থাকছো না। ওকে, সরি। তাহলে নিম্নোক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয়? তাহলে ওটাই বললাম যে পরাধীন দেশ, যেহেতু এটা পশ্চিম সাহারা, এটা ইংলিশে দিয়েছে, তো ডেফিনেটলি এই প্রশ্নগুলো কিন্তু জেনারেল প্রশ্ন না, মানে সহজ প্রশ্নের মধ্যে আমরা ফেলবো না। কিন্তু পশ্চিম সাহারা যে আফ্রিকার একটা পরাধীন দেশ, এই টার্মটুকু আমরা অনেকেই পড়েছি। তার মানে আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে যদি একটু ভালো প্রস্তুতির মধ্যে রাখতে চান নিজেকে, তাহলে এই প্রশ্নটা তখন পারা সম্ভব। আবার অনেকে এটা কিন্তু পেরেছে। আমরা আগেরটা কেপ ভার্দটাকে আমরা যদি বলি যে পারা ইম্পসিবল, ওর মধ্যে ফেললেও দুইটার ক্ষেত্রে, এই দুইটার ক্ষেত্রে 50-50, হয়তো অনেকে ওইটা পারবে আবার এটা পারবে না, আবার এটা অনেকে পারবে ওইটা পারবে না। এই দুইটার ক্ষেত্রে আমরা দুইটার সাপেক্ষে আমরা এই 8 এবং 9 নম্বর প্রশ্নের সাপেক্ষে দুইটার জন্য আমরা 50-50 ধরলাম, দুইটার ক্ষেত্রে একটা পসিবল ধরলাম দুইটার জন্য, ঠিক আছে? তবে এটাও কিন্তু আমরা মেইন কোর্সে পড়েছি, বললাম। নিম্নোক্ত কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? দেন ব্যাপারটা আমার কি, ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছে এই দেশগুলো প্রত্যেকটা নাম যদি আমরা পড়ি বা ম্যাপ থেকে যদি দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদের সম্ভব। আবার যদি বলি প্রশ্নটা কমন কি আনকমন, হ্যাঁ প্রশ্নটা কমন, প্রশ্নটা কমন, কিন্তু আপনি এই প্রশ্নটা যদি রাইট করতে চান আপনাকে প্রত্যেকটা দেশ সম্পর্কে ভালোভাবে জানতে হবে, আবার সুইজারল্যান্ডের অবস্থানটা কোথায় আছে সেটাও আপনাকে জানতে হবে, ঠিক আছে? সেটাও জানতে হবে। তাহলে এই প্রশ্নটা যদি কমন আসেও আপনার, আমি হ্যাঁ এই প্রত্যেকটা দেশের নাম তো আমি মেইন কোর্সে পড়াইনি ডেফিনেটলি, কারণ ওগুলো আসলে তো কিছু প্রশ্ন আছে যে এগুলো আমরা বাদ দিয়েই পড়বো আগে থেকে। হ্যাঁ দেখো এখান থেকে দেখো। তাহলে এই প্রশ্নটা অ্যাজ ইউজুয়াল দেখে মনে হবে অনেকে বই বা গাইডগুলো থেকে দেখাবে কমন, কারণ ইউরোপিয়ানের সবগুলো দেশের নামই তখন আপনাকে জানতে হবে, কিন্তু এটা কি একজন স্টুডেন্টদের পক্ষে জানা সম্ভব সবগুলো? সব আবার জানা সম্ভব হইলেও তো দেখা যাবে যে পরীক্ষার হলে আপনি কনফিউশনের মধ্যে পড়ে যাবেন, বা ম্যাপ দেখে পড়লে এটা কনফিউশনের মধ্যে পড়ে যাবে। তার মানে সুইজারল্যান্ড সঠিক উত্তর হইলেও এটা আমি পসিবিলিটির মধ্যে ফেলবো না। ওকে, নিম্নোক্ত কোন দেশটি 5 ভুক্ত নয়? হ্যাঁ এটা একটা পসিবল, ঠিক আছে? মেইন কোর্স এবং আরএসএ এটা আমরা পড়েছি, এবং ডেফিনেটলি এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস সাল থেকেও প্রশ্নটা কমন আসছে, জাস্ট ব্যাখ্যাটা করলে এটা হয়ে যাচ্ছে। তাহলে এটা পসিবলের মধ্যে ফেলবো। আর আপনি যদি এটা না পড়ে থাকেন তার মানে ডেফিনেটলি আপনার পড়াশোনায় ঘাটতি ছিল, কারণ এটা তো একবার প্রিভিয়াস সালের প্রশ্ন এসে আপনাকে দেখিয়ে দিয়েছে যে প্রশ্নটা এই টপিকটা গুরুত্বপূর্ণ, আবার এটা আলোচিত একটা বিষয় 5 বিষয়টা, আপনি যদি না জেনে থাকেন আপনার প্রস্তুতির ঘাটতি ছিল, তাহলে এটা জানতে হবে। তারপর চীন, ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে কি নামে পরিচিত? এগুলো কঠিন প্রশ্ন ডেফিনেটলি। ইয়াংলাং ছাংপো,
তো এটা আমাদের জাস্ট প্রশ্ন আসছে সামনে, এগুলো আবার জানবো, এটা ক্যারি ফরওয়ার্ড করবো বাস। ভারত পাকিস্তান মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি কোন সালে স্বাক্ষরিত হয়? এটা সঠিক উত্তরটা নাই, সঠিক উত্তর হবে 1960। তবে এটা এটা কিন্তু স্থায়ী একটা চুক্তি হয়েছিল, ঠিক আছে, পানি সমাধান সমস্যা সমাধানের জন্য। কিন্তু 1948, অনেকে দেখবে 1948 অ্যান্সার দেয়, 1948 এর ক্ষেত্রে কিন্তু এটা হয় নাই। 1948 সালে ইন্টার ডোমিনিয়ন অ্যাকর্ড হয়েছিল, সেটা অস্থায়ী পানি সমাধানের নিমিত্তে এটা করা হয়েছিল। তাহলে ওইটা কিন্তু অ্যান্সার না, 1948 কিন্তু অ্যান্সারটা না। তারপরে যদি যদি এমন হইতে পারে যে 1980 আছে, এটা 60 কিনা, ভুল হইতে পারে টাইপ করতে গিয়ে, ঠিক আছে, হইতে পারে সেটা, কিন্তু এখানে সঠিক উত্তরটা নাই, আমরা নোটটা এটাই দিচ্ছি। ওকে। হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? সিঙ্গাপুর। তো এটা জানার জন্য আপনাকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সবসময় সব তথ্য নখদর্পণে রাখতে হবে, সব নলেজ আপনাকে আপডেটেড রাখতে হবে, তাহলে এটা জানা সম্ভব। তো এটা তো আবার সবাই ইন্টারেস্ট ফিল করবে না, তো ডেফিনেটলি আমরা পসিবিলিটির মধ্যে আমরা রাখবো না এটা। এটা ম্যাক্সিমাম, এটা হয়তো বা যারা পেরেছে টোটালের মধ্যে 10% হয়তো অ্যান্সার করতে পেরেছে, তাই ডেফিনেটলি এটা আমরা পসিবিলিটির মধ্যে রাখবো না। সাম্প্রতিক ঘটনা থেকে এই প্রশ্নটা এসেছে, সম্প্রতি বাংলাদেশের সফরে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার আসছিল, হ্যাঁ, পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়? ইসাক দার যে এসেছিল, হয়তো এই প্রশ্ন আসলে অনেকে হয়তো পারতেন, কিন্তু তার রাজনৈতিক দল কোনটা আর একটা ডিপে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে। তো ডেফিনেটলি এটা কিন্তু সবার জন্য না, তো ডেফিনেটলি এটা পসিবিলিটির মধ্যেও পড়ে না যে সবাই এটা পারবে, এরকম পড়ে না, ঠিক আছে। তবে হ্যাঁ, এই প্রশ্নগুলো যারা পারে তো ডেফিনেটলি তাদের আন্তর্জাতিক বা সাম্প্রতিক ঘটনা যেগুলো ঘটছে সেগুলোতে সে ওয়াকিবহাল আছে বা নিজেকে আপডেটেড রাখছে, এটা তার জন্য একটা ভালো প্লাস, এটা তার জন্য প্লাস পয়েন্ট। তো যাদের এই অভ্যাসটা আছে নিউজ শোনা বা হচ্ছে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ঘটনা যেগুলো আছে, যারা এগুলো বিশ্লেষণ সহকারে শোনে বা খবর শোনে, তারা হয়তো বা অনেক ক্ষেত্রে এই দুই একটা প্রশ্ন আপনার এগিয়ে থাকবেন, ঠিক আছে। ওকে। তারপর আসি যে এই যে এটা তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল, আমরা পিকে কে জানি যে তুরস্কের দল, এটুকু আমরা পড়েছি, কিন্তু এর ভিতরে গেলে তখন আমরা এটা জানতে পারি, কিন্তু আমরা ভিতরে কিন্তু পড়ি নাই, আর ভিতরে পড়ার আমরা গুরুত্ব আমরা অনুভব করি নাই, এবং পড়তে হবে ব্যাপারটা এরকমও না। এখন আপনার কতগুলো বিচ্ছিন্নতাবাদী দল আছে বিশ্বজুড়ে আলোচিত, প্রত্যেকটা দলের প্রতিষ্ঠাতার নাম জানা তো সম্ভব না। হ্যাঁ, এখন হয়তো বা এই প্রশ্নের সাপেক্ষে সামনে আমরা কিছু প্রতিষ্ঠাতার নাম আমরা জানবো, কারণ এর গাইডলাইনে কিছু প্রশ্ন আমার সামনে অ্যাড হতে পারে। আমরা আরএসএ প্রোগ্রাম যখন পড়বো, যখন এটার ব্যাখ্যা পড়বো, তখন আরো গুরুত্বপূর্ণ যে দল আছে বিশ্বজুড়ে, যে গেরিলা বা গোয়েন্দা সংস্থা যেগুলো আছে, বিচ্ছিন্নতাবাদী দল আছে যেগুলো, সেগুলো হয়তো বা 8-10টা আমরা গুরুত্বপূর্ণ সিলেক্ট করে সেগুলো সম্পর্কে, প্রতিষ্ঠাতা সম্পর্কে আমরা হয়তো পড়বো, এটা আমাদের সামনের ইয়েতে থাকবে। এটা কিন্তু পসিবিলিটির মধ্যে পড়ে না যে পসিবল এটা। প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্ধৃত হয়? এটা চীনে প্রাচীনতম, আমরা পড়েছি এটা, তো ওখান থেকে এটা আসছে। এবং অপশন যেগুলো আছে, এগুলো অপশনগুলো দেখে আপনারা ইজিলি চীনটাকে আলাদা করতে পারেন। আমরা মেইন কোর্স বা আরএসএ এটা পড়েছি আগে, মানে এই অংশটুকু তো আমরা আছে, মানে আর ওই অংশটুকু তো ইয়ের মধ্যে দেওয়া আছে, মানে ওই সিভিল সার্ভিসের ইতিহাসের মধ্যে এটা আমরা আলোচনা করেছি, আমরা দেখেছেন যারা, তো এটা পসিবল, কারণ এটা আবার স্পেশাল বিসিএস এর জন্য এই অধ্যায়টা, আমরা এটা ফরেস্ট কোর্সের মধ্যে কিন্তু পড়েছি। আইসিসিপিআর এর স্বাক্ষরকারী দেশ বাংলাদেশ। আইসিসিপিআরটা কি? এটা যদিও আমরা ওই জেনেভা কনভেনশনের মধ্যে আমরা হয়তো পড়েছি অনেকে, কিন্তু এটা পারার মতো না, ঠিক আছে, সবার জন্য না এটা। অনেকে হয়তো পেরেছেন যারা রিটার্ন দেয়, আর তাদের ক্ষেত্রে সম্ভব, তো আন্তর্জাতিক বিষয়গুলি ভালো জ্ঞান রাখে এবং রিটার্ন দিলেও কিন্তু সবাই পারবে, ব্যাপারটা এরকম না, মানে যারা এই রিলেটেড পড়াশোনা করেছে তাদের জন্য এটা সম্ভব। তো এটা মানে এটা যে আপনাকে পারতেই হবে এমন না, আবার এটা পারার জন্য আপনি সব করে ফেলবেন এমনও না। আসছে, ঠিক আছে, এটা জেনারেল নলেজ যেগুলো আছে, যে কিছু বিষয় আছে যে রিটেনে আপনি পড়লে বা ওই ওই রিলেটেড ডিপ নলেজ রাখলে এগুলো অ্যান্সার করতে পারবেন, সেগুলো এইগুলা, ঠিক আছে, রিটেনের জায়গা থেকে। আবার অনেক আছে, হ্যাঁ, প্রিলিতেও এটা আছে, কারণ প্রিলি থরলি যদি আপনি সব করেন, এটা কিন্তু ওখানে এটা বলাও আছে যে বেসামরিক যারা আছে নাগরিক এবং তাদের রাজনৈতিক অধিকারের ব্যাপারে বলা আছে, এটা বাংলায় বলা আছে। আমরা মেইন কোর্সে এটা বাংলায় পড়েছি, ইংলিশে আমরা এটা পড়ি নাই, সুতরাং এটা ক্লেমও করবো না, ঠিক আছে। কিন্তু এটা বই বা গাইড গুলোতে বাংলা ইংলিশ দুইটাই পাবেন, কিন্তু আমরা পড়ার সময় কি সব লাইন বই বা গাইডের সব লাইন আমরা পড়বো না, সেটা আমাদের সম্ভব না। তো ওগুলো ছাড়াও কিন্তু আমরা প্রিলি উত্তীর্ণ হবে। তবে এই বিষয়গুলো পারলে বা এই নলেজ গুলো থাকলে আমাদের ডেফিনেটলি বুঝবো যে আমরা আন্তর্জাতিক বিষয়গুলি আমার ডিপ নলেজ আছে, এইটুকু। জিএসপি যেমন একই জায়গায়, এটাও একটা ফুল মিনিং ছিল, এটা একটা ফুল মিনিং, কিন্তু জিএসপির ফুল মিনিং না পারলে আপনার দোষ আছে, আপনার প্রস্তুতির ঘাটতি আছে।
জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স। এবং মেইন কোর্স আরএসআই সব জায়গায় আলোচনা আছে এটার, এবং এটা যদি না পারেন এটা আপনার আপনার ঘাটতি আছে, এটা পড়তে হবে, পারতে হবে। নিম্নোক্ত কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য নয়? এটাও ব্যাপার, একই ব্যাপার। বর্তমানে হয়তো বা 11টা দেশ আছে, কিন্তু আমরা কি 11টা দেশের প্রত্যেকটার নাম জানবো? জানবো না, ডেফিনেটলি। তো এই বিষয়গুলো অনেকেই প্রশ্ন কমন হিসেবে দেখাবে, দেখানোও সম্ভব। এটা সবগুলো দেশের নাম যদি থাকে, সবগুলো দেশের নাম, এতগুলো রাষ্ট্র আছে, প্রত্যেকটা ওই যে যেটা বললাম ইউরোপীয় ইউনিয়নের দেশ, 26-27টা দেশের নাম আপনি মনে রাখতে পারবেন? আবার ম্যাপ দেখেও কিছু মনে রাখা যায়, তার জন্য ইন্টারন্যাশনাল এক্সপার্ট হতে হবে। এটার ক্ষেত্রেও তাই, এটা অ্যান্সার করার জন্য ইন্টারন্যাশনাল এক্সপার্ট হতে হবে। তো এভারেজ যদি আমরা চিন্তা করি, এটাও পারা সম্ভব না। তা আজারবাইজান, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো, ওই দেশটা এমন হইতে পারে যে এই সংস্থার কয়টা সদস্য রাষ্ট্র, এইটুকু আমরা জানতে পারি। এইটুকু জানাটা আমাদের হচ্ছে মানে কনভেনিয়েন্ট হইতে আমরা জানতে পারি, এবং এটা আমরা জানাটাও একজন ক্যান্ডিডেটের পক্ষে সম্ভব। হ্যাঁ, আমাদের সব সাবজেক্টে দেখতে হবে, আমরা শুধু আন্তর্জাতিক বিষয়গুলো এক্সপার্ট হওয়া তো সম্ভব না। সবগুলো মিলে একটা এভারেজ প্রস্তুতি আমাদের রাখতে হবে। ওকে, বাংলা ভাষা এবং সাহিত্য, এই 20 মার্কে এখানেও বেশ কিছু কনফিউজিং প্রশ্ন আছে। বাংলা ভাষার মধ্যেও যে প্রশ্নগুলো আসছে, যেগুলো আমরা কমন হিসেবে দাবি করব, সেটা টাইপ হিসেবে আমরা কমন দাবি করব, কিন্তু কোনোটাই ডিরেক্ট প্রশ্ন কমন দেয় নাই। ঠিক আছে, কোনোটাই ডিরেক্ট কোনো প্রশ্ন কমন দেয় নাই। আমরা কমন দাবি করব কোন প্রেক্ষিতে? বাংলা ভাষা এবং সাহিত্যের যে 20 মার্ক আসছে, কমন দাবি করব ওই যে ব্যাকরণ অংশের মধ্যে কিছু নিয়মের প্রেক্ষাপটে আমরা হচ্ছে কমন দাবি করব। তাছাড়া এই 20টা প্রশ্নের মধ্যে আমি বলবো যে হয়তোবা 4-5টা প্রশ্ন হয়তো ডিরেক্ট আপনি কমন পাবেন, বা একদম কনক্রিট তথ্য দিয়ে আপনি কমন পেয়েছেন। বা এটা আমরা আলাদা করেছি দুই ভাগে, যে বাংলা সাহিত্য, দেখেন এটা আমরা আন্তর্জাতিকের মধ্যে 20টা কিন্তু প্রশ্ন ইনশিওর করেছি, আবার বাংলাদেশ বিষয়গুলোর মধ্যে 20টা, আবার বাংলা সাহিত্যের মধ্যে 20টা ভাগ করেছি, এবং বাংলা সাহিত্যের মধ্যে আবার এখানে বাংলা ভাষা সাহিত্যে 20টা, আবার এর মধ্যে বাংলা সাহিত্যের মধ্যে ক্যাটাগরি ভাগ করেছি 5টা এখানে নিয়ে এসেছি। চর্যাপদের খণ্ডিত পদগুলি তিব্বতী থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেছেন কে? তো এই প্রশ্নটি প্রচুর বাকবিতণ্ডা আছে, কারণ এই প্রশ্নের তো সঠিক উত্তর আমরা পড়ি নাই। তো এটা আমার সবচেয়ে কি বিষয়, এটা নতুন প্রশ্ন একটা, কারণ এই প্রশ্ন তো আমি কখনো পড়ি নাই, নিজে পড়েছি আমি কখনো? আমাদের চর্যাপদ সম্পর্কে অনেক পড়াই করেছি, অনেক তথ্যই পড়েছি, অনেক গুরুত্বপূর্ণ তথ্যই পড়েছি, কিন্তু আমি তো এটা কখনো পড়ি নাই। তাহলে এটা কেন আমি দাগাতে যাব? প্রথম কথা এটা, ঠিক আছে? দাগাতে যাব না, এটা ব্ল্যাঙ্ক থাকুক, আনকমন আসলেই তো দাগাবো কেন? আমাকে সবকিছু পারতে হবে নাকি? দরকার নাই। হরপ্রসাদ শাস্ত্রী না রাজেন্দ্রলাল মিত্র না সুকুমার সেন বা সুনীতি কুমার চট্টোপাধ্যায়, হ্যাঁ এটা আমরা পরবর্তীতে আমরা জানবো, কিন্তু এটা না পারলে যে এটার জন্য একদম সবকিছু অশুদ্ধ হয়ে যাবে ব্যাপারটা এরকম না। আপনার পরীক্ষার হলে ডিসিশন নিয়ে এটা স্কিপ করতে হবে। এটা জায়গায় আসবেন হরপ্রসাদ শাস্ত্রী, আবার এসে বলবেন যে প্রশ্ন তো কঠিন হয়েছিল, যে মানে এটা আমি রাইট ধরবো। রাইট ধরতে বলছে কি আপনাকে? এটা ধরতে বলে নাই কেউ। আপনি তো পরীক্ষার হলে রিস্ক নিয়ে দাগাইছেন, পরীক্ষার হলেই তো আপনি আন্দাজে দাগাইছেন যে এটা হইতে পারে এরকম। ব্যাপারটা এরকম না। এটা এই প্রশ্ন যেহেতু আমরা কখনো পড়ি নাই, আবার চর্যাপদের বিশারদও না আমরা, আমরা যা তথ্য বই বা গাইডগুলোতে পাই তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো ফিল্টার করে পড়ি, তাই তো? আমাদের তো সক্ষমতা ওইটুকুই। আমরা তো চর্যাপদের বিশারদ হইতে যাইতে পারবো না। আবার সামনে চর্যাপদ সম্পর্কে 47 নতুন একটা প্রশ্ন আসছে, এটাও নতুন একটা প্রশ্ন। আবার যদি নতুন প্রশ্ন আসে, আপনি কি চর্যাপদের সব প্রশ্ন পড়বেন এই একটা প্রশ্ন কমন বা রাইট আনসার পাওয়ার জন্য? চর্যাপদের বিশারদ হবে? দরকার নাই তো। তাহলে এটা ইম্পসিবল, এটা একটা বিষয়, তাহলে এটা না পারলেও চলবে। তো অধিকতর যেটা গ্রহণযোগ্য সেটা সুকুমার সেন, এর বাইরেও অ্যান্সার থাকতে পারে, মানে অন্য অ্যান্সার হইতে পারে, তবে হরপ্রসাদ শাস্ত্রী রাজেন্দ্রলাল মিত্র এগুলো হওয়ার সম্ভাবনাটা খুবই কম। সবচেয়ে বেশি গুরুত্ব মানে পসিবিলিটি সুকুমার সেন। ওকে, আহমদ শরীফের মতে মধ্যযুগে চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন? 3জন কবি ছিলেন। এটা অবশ্য একটা প্লাস পয়েন্ট আছে যে এটা রিটেন প্রশ্ন পড়লে হয়ে যায়। আমরা রিটেনে যে ব্যাচ আছে, এই রিটেনের ব্যাচের মধ্যেও কিন্তু এই প্রশ্নটা আমরা পড়িয়েছি। কয়েকজনের মতে আছে, সুনীতি কুমারের মতে কয়েকজন, আহমদ শরীফের মতে কয়েকজন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কয়েকজন। এটা আমরা নাম ধরে ধরে আমরা রিটেনে কিন্তু পড়ে ফেলি। তার মানে রিটেন কিন্তু আপনাকে দেখলেন, আজকের প্রশ্ন ধরে বুঝলেন, কিন্তু আপনার রিটেন কিন্তু আপনাকে বিভিন্ন সময় হেল্প করছে বিভিন্ন ভাবে। কয়েকটা নাম্বার কিন্তু আগায় দিচ্ছে রিটেন। মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবিকে ঈশ্বরচন্দ্র গুপ্ত, যে কয়েকজন আছে, যুগ সন্ধিক্ষণের যে কবি ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, আর তারপরে মধুসূদন দত্তের আবির্ভাব হলো আধুনিক যুগের প্রথম। তো সেই জায়গা থেকে আমরা এটা লাগাইতে পারি ডেফিনেটলি।
ঠিক আছে, এটা আপনাকে একটু চিন্তা ভাবনা করে দাগাইতে হবে। হ্যাঁ, এগুলো আমরা মেইন কোর্সে করেছি এবং এটা পসিবল এগুলো। তারপরে কাজী নজরুল ইসলামের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর, এটা আমরা অবশ্য আমি দেখলাম ফোরেস কোর্সে সেটাও এটা আছে, মেইন কোর্সে আমরা করেছি, আর এস আই এটা আমরা করেছি। তার যে উপন্যাস আছে বাঁধনহারা মৃত্যুকথা কোহেলিকা, এবং কোহেলিকার মধ্যে আছে জাহাঙ্গীর। হুম, এবং এই চরিত্রটা কিন্তু আমরা গুরুত্ব হিসেবে দিয়ে মানে 3টা উপন্যাসের 2টা করে চরিত্র আমরা করেছি, গুরুত্বপূর্ণ কিছু। এটা কিন্তু আমি এটা আমরা কমন ধরেছি, কমন আসছে, কিন্তু পসিবল এটা আমি কি জন্য বলবো, কারণ হচ্ছে অন্তত পক্ষে 50% স্টুডেন্ট এটা দাগাইতে পেরেছে, বিশেষ করে যারা রিটার্ন দিয়েছে। ঠিক আছে, কিন্তু এটা কমন আসলে অনেকের ক্ষেত্রে এটা কি, আবার এটার ক্ষেত্রে আমি বলছি যেটা হলো যে আপনার যেটা কমন আসে নাই, মানে এটা আমি পি লেখছি পসিবল, তার মানে যে আপনার এটা না পারলে বা এটা কোনোদিন না পড়লেও যে আপনার প্রস্তুতি ঘাটতি আছে, ব্যাপারটা এরকম বলবো না আমি। কারণ বাংলা সাহিত্যে অনেক পড়া আছে, এটা বাদ দিয়েও যদি আপনার মানে এটা যদি বাদ দিয়েও পড়া থাকে, তারপরে আমি প্রস্তুতির ঘাটতি আছে একদম অনেক বেশি, এটা আমি বলবো না। ঠিক আছে, এটা ক্ষেত্রে একটু মানে ছাড় আছে এই প্রশ্নটার ক্ষেত্রে। ফরুক আহমেদের গ্রন্থ কোনটি? হরফের ছড়া, এটা তো আসলো ওখান থেকেই দিল, ৪৭ থেকে ডিরেক্ট এটা আবার কমন দিয়ে দিল, ডিরেক্ট প্রশ্ন কমন দিল। তো ডেফিনেটলি এটা আপনি বিগত সালের প্রশ্ন মানে আরএসআই, আরএসআই আমরা এই প্রশ্ন তো সলভ করি নাই, কিন্তু বিগত সালের প্রশ্ন থেকে ডিরেক্ট কমন, এটা প্রশ্ন সলভ করলে ডেফিনেটলি এখান থেকে কমন আসবে। তাহলে এগুলো কিন্তু পসিবল। বাংলা ভাষা, বাংলা ভাষা বা ব্যাকরণ অংশটুকু, আমরা এই ব্যাকরণ অংশটুকু 15টার মধ্যে আমরা বলতে পারি 15টার মধ্যে কোনো প্রশ্নই ডিরেক্ট কমন আসে নাই। কি বললাম, কোনো প্রশ্নই ডিরেক্ট কমন আসে নাই। কিছু প্রশ্ন, দুই একটা প্রশ্ন হবে যে আমরা কি আমাদের যে আগে যে পড়া আছে 2-3 প্রশ্ন, তার সেই বেসিসে আমরা করতে পারবো। আর কিছু প্রশ্ন হচ্ছে যে আমাদের এতদিনের যে মানে লজিকটা ক্রিয়েট হয়েছে বা জ্ঞান যে ক্রিয়েট হয়েছে, এই জ্ঞানের ভিত্তিতে আমরা রাইট আনসার করতে পারবো। পরিবার থেকেই শিক্ষার শুরু, এখানে এখানে থেকে শব্দের সাথে যুক্ত ব্যাকরণিক পরিচয় কি? বলো তো এটা কি? অনেকে আছে যে উপসর্গ প্রত্যয় ধাতু এগুলো সব নিয়ে বিশ্লেষণ করেছেন, এখানে আমি বিশ্লেষণ করব না, অ্যান্সার বলো। এটা পারা সম্ভব না, মানে পসিবল মধ্যে আমি রাখবো না এটা। হ্যাঁ, অনেকে পারবেন, সেটা আলাদা হিসাব, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা পারা সম্ভব না। এই কাজ করতে আমি বদ্ধপরিকর, পরিকর এটা প্রতিশ্রুত, এটা রাইট অ্যান্সার হিসেবে আমাদের ধরতে হবে। হ্যাঁ, পরিকর যেহেতু বলেছে, আমি এই কাজে প্রতিশ্রুত। আর প্রতিজ্ঞা কেন হবে না? প্রতিজ্ঞ হইলে হইতো। ঠিক আছে, প্রতিজ্ঞ এর অবস্থার ভিত্তিতে এটা হবে, প্রতিজ্ঞা করা এই অর্থে ব্যবহার হয়েছে এটা, ওইটা হইতো তখন। প্রতিশ্রুত মানে হচ্ছে প্রতিজ্ঞা করা, তো এটা হচ্ছে ডেফিনিট উত্তর। ঠিক আছে, ওইটার থেকে এটা খেয়াল রাখবেন। শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কি চায়। এখানে দুইটা বিষয়, এটা একক এক বচন হিসেবে ব্যবহার হতে পারে, বহু বচন হিসেবে ব্যবহার হতে পারে। আবার একজন শিক্ষককে বোঝাইতে পারে, একটা ছাত্রকে বোঝাইতে পারে, আবার কি শিক্ষক জাতিকেও বোঝাইতে পারে, শিক্ষার্থীর জাতিকেও বোঝাইতে পারে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা কিন্তু দুই ক্ষেত্রেই এই শিক্ষক এবং শিক্ষার্থীর প্রয়োগ আমরা দুই ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো। ঠিক আছে, দেন তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না, এর অস্তিবাচক কি? তার মানে কি তিনি কথা শুনে জেগে রইলেন, জেগে রইলেন, এটা কিন্তু পারা সম্ভব। এটা ডিরেক্ট প্রশ্ন কমন আসে নাই, কিন্তু আমরা যেভাবে পড়াশোনা করেছি তাতে কিন্তু এটা অ্যান্সার করা সম্ভব এটা। ঠিক আছে, তার মানে এটা পসিবল। আর আগের গুলোতে আমরা রাইট অ্যান্সার হিসেবে পসিবল হিসেবে দিইনি, কারণ কেউ একজন রাইট করবে, কেউ রং করবে, কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে এগুলো সঠিক আমরা মানে পসিবল হিসেবে দাগাইলাম না। কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয়? আচ্ছা, এখানে যা আছে দেখে আপনি ক্রন্দন থেকে কাদা মিল আছে কিছুটা, অঞ্চল থেকে আঁচল কিছুটা মিল আছে, দ্বন্দ্ব থেকে দাঁত, কিন্তু সঙ্গীত থেকে গীতিকা পুরোটাই চেঞ্জ। মানে দুইটা তো আলাদা আলাদা শব্দ। তো ডেফিনেট আমরা ধ্বনি পরিবর্তনে যা পড়া পড়েছি, স্বরধ্বনি পরিবর্তন বা ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন, তার তো কোনোটাতে এসে মিল করে না। তো আপনাকে এটা ডিরেক্ট প্রশ্নটা কমন না আসলেও এই প্রশ্নটা পারা একজন ভালো ক্যান্ডিডেটের লক্ষণ। তো এটা ভালো ক্যান্ডিডেট বলতে যারা টিকবে তারা তো ভালো ক্যান্ডিডেট, এটা এটা পারা পসিবল। ঠিক আছে, আমাদের মেইন কোর্সের যে জ্ঞান আছে আর এসআই এর যে জ্ঞান আছে, সেখান থেকে এটা ইজিলি আলাদা করা যাবে যে এটা ধ্বনি পরিবর্তনের কোনো উদাহরণ না। যথাযথ নয় মানে কি? ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় যেটা, দুইটা আলাদা আলাদা শব্দ। তো এটুকু তো আপনাকে জানতে হবে। উৎক্ষেপণ শব্দের উত উপসর্গ কোন অর্থ ধারণ করে? তাহলে এখানে উত উপর দিকে উঠতেছে, ঊর্ধ্ব। হ্যাঁ ঠিক আছে, অনেকে আবার গতিও মনে হইতে পারে। প্রশ্নটা আমরা সাধারণত এইভাবে খুব কম পড়ি, উপসর্গের এই বিষয়গুলো, সেই জায়গা থেকে আমরা আনকমন ধরতে পারি, তবে অনেকে এটা দাগাতে পেরেছে।
ঠিক আছে, উপসর্গ সম্পর্কে যারা একটু পড়ে বা বাংলার নলেজটা যাদের ভালো থাকে তারা দাগাতে পারছে। তারপরে আমি এটা ক্লেম করব না যে পসিবল হিসেবে বা মেইন কোর্স বা আরএস এর মধ্যে আমি ক্লেম করব না, এটা ডেফিনেটলি না। রবীন্দ্রনাথ ঠাকুর শুরুতে, শব্দের শুরুতে মাত্রাযুক্ত একার ব্যবহার করতেন কেন? উচ্চারণ বোঝাতে। ডেফিনেটলি এটা নতুন একটা তথ্য। ঠিক আছে, তো আপনি দাগাইতে গেলে আন্দাজে দাগাইতে হইতো, যারা দাগিয়েছেন আন্দাজে দাগাইতে গিয়ে যদি হয়ে যায় তাতে প্লাস পয়েন্ট, কিন্তু ডেফিনেটলি এটা দাগানো বুদ্ধিমানের কাজ নয় যদি ডেফিনেট আপনি না জেনে থাকেন। হ্যাঁ বলো। কোন শব্দটি প্রত্যয় গঠিত? হ্যাঁ, খানা, আমরা এটা পড়েছি। ঠিক আছে, ডাক্তারখানা। আর হাসপাতাল, এটা ডেফিনেটলি হাসপাতাল দুটো তো আলাদা হয় না, ডাক্তার এটাই আছে, সাথে খানা আকাশ যেটা আলাদা বিষয়, গোলমান আলাদা বিষয়। তো এটা কিন্তু অনেকে দাগাইতে পেরেছেন, এটা দাগানো পসিবল। ঠিক আছে, প্রত্যয় যোগের এই প্রত্যয়ের এই অংশটুকু আমরা পড়েছি মেইন কোর্স, আর এস পড়েছি, এই ধরনের উদাহরণ পড়েছি। ডিরেক্ট এটা না পড়লে এই ধরনের উদাহরণ আমরা পড়েছি, তো এটা দাগানো সম্ভব। ঠিক আছে, যে কয়টা আছে অপশনগুলো দেখলে ওড ম্যান আউট পদ্ধতিতে এটা আমরা আলাদা করে ক্রস করে দিয়ে ডাক্তারখানা আমরা দাগাইতে পারবো। তো এইটুকু, কারণ এখানে আমি বললাম যে কোনো প্রশ্ন ডিরেক্ট কিন্তু কমন আসে নাই। হুম, এক দুইটা প্রশ্ন ছাড়া। সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না, অনেকও আছে ব্যক্তিরাইও আছে, তো দুইটা হয় না, অনেক ব্যক্তি হবে, তার মানে একটা বচনের একটা সমস্যা আছে এখানে, আবার চায় না বানানটা ভুল আছে। তো এটা দেখলেই বুঝতে পারবেন যে বানান প্রত্যয় বানান অর্থ, মানে চারটা আছে, এটা আপনার একটার পর একটা গেলেই কিন্তু বোঝা যায় যে বানান এবং বচন, অর্থাৎ বাংলা ব্যাকরণ সম্পর্কে যার ন্যূনতম ধারণা আছে সে এটা অ্যান্সার রাইট করতে পেরেছে, আমি বিশ্বাস করি। তাহলে এটা পসিবল। ঠিক আছে, আমরা মেইন কোর্সে এগুলো পড়েছি। চাই না, তারপরে আসেন পারিভাষিক শব্দ বলতে কি বোঝায়? বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ। হ্যাঁ, এটা অনেকে দাগাইতে পেরেছে। ঠিক আছে, কারণ ইংরেজি শব্দের বাংলা রূপান্তর এটা শুধু পারিভাষিক শব্দ না, বিদেশি শব্দের অনুবাদও না, তার ব্যবহারিক প্রয়োজনে নবনির্মিত শব্দ। বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ, তারপরে এটা আমি পসিবলের মধ্যে আমি দিব না এটা, কারণ কিছু বিষয় আছে যে অনেকে আছে যে আমি বলবো যে এটা মানে যারা পারার কথা, মানে যারা পিরিয়ড উত্তীর্ণের যোগ্য তারা এটা দাগাবে, আর বাদ বাকি গুলো ক্যাজুয়াল মিনিং হিসেবে দাগাবে, ইংরেজি থেকে বাংলা রূপান্তর, ওটা পারিভাষিক শব্দ দেখছে না, যে ইংরেজি ভাষার শব্দ বাংলার অনুবাদ, এই জায়গায় হিসেবে দাগাবে। তারপরে এটা আমি দিলাম না, কারণ এটা কিন্তু স্মার্ট ওয়েতে যারা দাগাবে, যারা এটা অ্যাপ্রোচ করবে তারা ডেফিনেটলি গ নাম্বার দাগাবে। কারণ আপনি যদি গ নাম্বার দাগিয়ে থাকেন তার মানে আপনার প্রস্তুতি সম্পর্কে আপনার বা আন্দাজ সম্পর্কে আপনার স্মার্ট একটা চিন্তা ভাবনা আছে। যদি এটা দাগিয়ে থাকেন, নিজে দাগানোর পরেও যদি আন্দাজেও দাগায় থাকেন এবং এটাই যদি দাগান গ নাম্বার, তার মানে আপনার আইডিয়ার মধ্যে স্মার্টনেস আছে, এতটুকু বলতে পারি। কারণ এই শিখার কিছু বিষয় আছে আমি যেগুলো জিনিসগুলো ধরে দিচ্ছি আপনাদের। মৃগয় শব্দের মৃগ বলতে কি বোঝানো? হ্যাঁ, এটা মেইন করছে মানে আমরা এলটিএম এর মধ্যে এগুলো আমরা পড়েছি, তো এগুলো একটু ডেফিনেটলি কঠিন। তো এটা আমাদের কমন আসলেও আমি এখানে পশু, ঠিক আছে অনেকে পারবেন, কিন্তু আমি পসিবল হিসেবে আমি এখানে দিচ্ছি না, পসিবল হিসেবে দিচ্ছি না। তারপর আসে নিচের কোনটি বিসর্গ মানে সন্ধির মাধ্যমে গঠিত নীরব? হ্যাঁ, এটা আমরা উদাহরণ হিসেবে আমরা পড়েছি। ঠিক আছে, মেইন কোর্স বা আরএসএ এটা পড়েছি, তো এটা পারা দরকার। ঠিক আছে, এটা পারা দরকার, নিযোগ রব নীরব। ঠিক আছে, বিসর্গ সন্ধি এটা। তো বিসর্গ সন্ধির কয়েকটা উদাহরণ যদি আমরা পড়ে থাকি, তার মধ্যে নীরব একটা উদাহরণ কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় পড়ে থাকি, বা বিসর্গের উদাহরণের মধ্যে। তো এটা পারা দরকার, পসিবল। এটা যদি না পড়ে থাকেন তাহলে আপনার সন্ধি নিয়ে একটু পড়াশোনা করতে হবে। ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কি? রূপ বা মূল? রূপমূল একসাথে আসছে আর কি এখানে, রূপমূল একসাথে আসছে। এটা আমরা কিন্তু এমসিকিউ সলভ করতে গিয়ে আমরা বিভিন্ন সময় পড়েছি, বা মেইন কোর্স আপনারা পড়েছেন। তারপরে এটা আমি বলবো যে অক্ষর, তারপরে তারপর শব্দ বর্গ। হ্যাঁ, অনেকেই হয়তো বা না পড়ে থাকলে এটা অ্যাপ্রোচ করে অন্য উল্টাপাল্টা দাগাইতে পারেন, কিন্তু এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস সালগুলোতে এসেছিল। ঠিক আছে, সেই জায়গা থেকে কিন্তু এটা অ্যান্সার করার মতো একটা প্রশ্ন ছিল। তো যদি না পারেন সেক্ষেত্রে আমি বলবো কিছুটা ঘাটতি ছিল, তো এই ঘাটতিটা একটু কভার করে নিতে হবে। ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়? হ্যাঁ, এই জিনিসগুলো আমরা দেখেন অপশন যা আছে এই অপশন অনুসারে তো আমাদের আগে তো সেট হয়নি, তো ডেফিনেটলি অপশন অনুসারে আপনাকে জাজ করে অ্যান্সার করতে হবে। তবে এগুলো আমরা কিন্তু মেইন কোর্সে বা আরএসআই বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন সময় আলোচনায় কিন্তু দেখেছি যে এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো ধ্বনি যেটা আমরা উচ্চারণ করি সেটা মুখ দিয়ে, সেটাই, সেটা একটা ইন্দ্রিয়, উচ্চারণ করছি। আর যেটা আমরা লিখছি লিখিত রূপ, সেটাই হচ্ছে বর্ণ। তো ধ্বনি তো আমরা লিখছি না এখানে, স্বর বর্ণ লিখছি, ধ্বনিটা উচ্চারণ করছি, তার মানে এটা ইন্দ্রিয় গ্রাহ্যের পার্থক্যটা। এটা হলো
যে আমরা অনুভব করছি, আমরা ধ্বনি উচ্চারণ করছি আর একটা লিখছি, ঠিক আছে? তো ওটার একটা লিখিত রূপ। তো দুইটার ইন্দ্রিয়টা একটু ভিন্ন, তাহলে পার্থক্যটা ওই জায়গায়। আর বাদ বাকি যেগুলো আছে, যেমন লেখার ধরনে, ধ্বনি তো আপনি লিখছেন না, যখন লিখছেন ওটা বর্ণ হয়ে যাচ্ছে। উচ্চারণের বৈশিষ্ট্য, যখন উচ্চারণ করছেন সেটা আলাদা, মানে ধ্বনি উচ্চারণ যেটা করবেন বর্ণ উচ্চারণের ক্ষেত্রে একই। হ্যাঁ, ধ্বনি এবং বর্ণের মধ্যে কিছুটা কিছু বর্ণ আছে যেটা, কিছু ধ্বনি আছে সেটা আমরা লিখিত রূপ পাই না বর্ণের মধ্যে, কিন্তু আলাদা ধ্বনি আছে, সেটা আলাদাই। কিন্তু এই চারটার মধ্যে যদি আমরা চিন্তা করি, তাহলে ইন্দ্রিয় গ্রাহ্য, এটা আমরা বহুবার আলোচনা করেছি। যদি কেউ এটা অ্যাটেম্প নেন, তাহলে আপনাকে অবশ্যই ইন্দ্রিয় গ্রাহ্যটা দাগাইতে হবে। আর যদি এটা না দাগান, অন্য কিছু দাগাইলে তার মানে বোঝা যাবে যে আপনার বেসিক এখানে দুর্বল আছে। আপনি ধ্বনি কি বর্ণ কি এই জিনিসটা আপনি কখনো বোঝেন নাই, এই জিনিসটা কখনো ফিল করে আপনি দাগান নাই, ঠিক আছে? যদি এটা দাগাইতে যান, আর যদি মনে হয় যে না এটা আমার আনকমন লাগছে, এটা আমি অ্যাপ্রোচই করবো না, সেটা আলাদা বিষয়। কিন্তু যারা এটা দাগাইতে গিয়েছে, এবং আমি বলবো যে যারা রিটেনের ক্যান্ডিডেট আছে বা যারা একটু পুরাতন ক্যান্ডিডেট আছে, যারা এই নিয়ে ডিসকাস করেছে, ডেফিনেটলি অনেক ক্যান্ডিডেট এখানে পুরাতন ক্যান্ডিডেট আছে, 50%-এর উপরে যারা দাগিয়েছেন তারা ইন্দ্রিয় গ্রাহ্য হয়তো দাগিয়েছে। এই জায়গা থেকে আমরা পসিবল ধরবো এটা। তারপরে স্বাধীন শব্দের ব্যাস বাক্য কোনটি? স এর অধীন। হ্যাঁ, তারপর এটা যদিও অনেকে দেখেই আন্দাজে এটা দাগায়ও সঠিক করতে পারবে, স এর অধীন, সেটা হলো স্বাধীন, ঠিক আছে? তারপরে আমি বলি 19 এবং 20 দুইটার মধ্যে যে কোনো একটা পসিবল যদি আমরা ধরি, তাহলে আমি এই দুইটার ভিত্তিতে আমি একটাকে আমি পসিবল দিলাম, একটা মানে 50-50 হিসেবে একটা পসিবল ধরলাম, ঠিক আছে? এটি তাহলে এটা অনেক হয়তো পারবে, কিন্তু এটার ক্ষেত্রে আমি পসিবল লিখলাম না। ওকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের মধ্যে যদি আসি, ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের মধ্যে আমরা দেখেছি যে লিটারেচার অংশের মধ্যে যে 5টা প্রশ্ন এসেছে, এই 5টা প্রশ্নটা অনেক কঠিন প্রশ্ন ছিল লিটারেচার। আর ল্যাঙ্গুয়েজ অংশে আমরা আর 15টা আছে। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পিএসসি এই প্রশ্নটা যথেষ্ট স্ট্যান্ডার্ড করার চেষ্টা করেছে, মানে সিলেবাস মানবন্ধনটা কিন্তু ঠিক রাখার ট্রাই করেছে। যেভাবে প্রশ্নটা করেছে, মানবন্ধনটা কিন্তু এখানে ঠিক রেখেছে। আমরা দেখতে পাচ্ছি যে পিএসসি এই প্রশ্নটা যথেষ্ট স্ট্যান্ডার্ড করার চেষ্টা করেছে। ওকে, তাহলে লিটারেচারের মধ্যে যেটা আছে, দ্য নোভেল ওদারিং হাইটস ওয়াজ পেন্ড বাই দ্য অথর আন্ডার দ্য পেন, মানে যে লিখেছে তার ছদ্মনামটা কি, এটাই বলছে। আমরা এটা জানি যে এমিলি ব্রন্টি লিখেছে। ব্রন্টি ফ্যামিলি যারা আছে তারা 3 বোন ছিল। তো এই ব্রন্টির মধ্যে ওদারিং হাইট যে আমরা পড়েছি এমিলি ব্রন্টি, এটা কিন্তু আবার কমন প্রশ্ন। আবার তার যে পেন নেম, সেটা হচ্ছে এলিজবেথ। এটা অনেক হয়তো পড়ি নাই, তবে আমাদের মেইন কোর্সের মধ্যে এটা কিন্তু আছে। মেইন কোর্সের মধ্যে আমরা কিন্তু পড়ছি যে কয়েকজনের ছদ্মনাম পড়েছে, 5-7 জনের গুরুত্বপূর্ণ যারা আছে, বা 7-8 জন হইতে পারে। তো তার মধ্যে কিন্তু এটা ছিল, এলিজবেথের নাম কিন্তু ছিল এমিলি ব্রন্টি। তার মানে এটা আমরা কিন্তু কমন হিসেবে আমরা ধরবো না। হ্যাঁ, মানে কমন বলতে আমরা পসিবল হিসেবে অনেকের ক্ষেত্রে পসিবল, কিন্তু মোস্ট পসিবল ধরা এটা ঠিক হবে না, ঠিক আছে? মোস্ট পসিবল ধরা ঠিক হবে না, তবে মেইন কোর্স এটা ছিল। অনেকে পেরেছে যাদের ইংলিশ লিটারেচার সম্পর্কে কিছুটা পড়া আছে, আর মেইন কোর্স স্টুডেন্ট যারা আছে তারা এটা পেরেছে আশা করি। দ্য প্লে ইংলিশম্যান ফর মাই মানি, এগুলো আনকমন প্রশ্ন, সবই কোনোভাবেই ক্লেম করার সুযোগ নাই, আর এগুলোর পিছনে দৌড়ানোর সুযোগ নাই। উইলিয়াম হটনের কথা বলছে। তাহলে উইলিয়াম হটন সম্পর্কে আমরা কিছু পড়বো? কখনো পড়বো না। তো উপরের যারা আছে এদের নাম আমরা পড়েছি, এটা তো পড়ি নাই কখনো। তো এগুলো দাগানো ঠিক হবে না। অনেকে মনে হতে পারে যে এটা তো আমি সম্পর্কে জানি, তার সব কিছু আপনি জানেন, জানেন না। থমাস কিলির কি সব লেখা আপনি জানেন, জানেন না। বেন জনসন সবকিছু জানেন, আপনি জানেন না। তো এখানে ওড ম্যান আউটের যদি আপনি চিন্তা ভাবনা করেন, কেউ যদি আপনাকে বলেন যে ওড ম্যান আউট করলেও তো বোঝা যায় যে এটা অ্যান্সার, নো, এটা এক্ষেত্রে ওড ম্যান আউট প্রযোজ্য না। তো আপনি তো এগুলো সবকিছু সম্পর্কে আপনি জানেন না। এমনও তো হইতে পারে যে থমাস কিলির আরো লেখা আছে, তার মধ্যে তো ওটাও থাকতে পারত। আন্দাজে তাকায় এটা হইলে আরেকটা বিষয়, কিন্তু এটা ওড ম্যান আউটের বিষয় না, ঠিক আছে? তার মানে এটার যে আনসার, এটা না পারলেও কোনো সমস্যা নাই। দ্য ভিন্ডিকেশন অফ দ্য রাইট অফ দ্য উইমেন, এটাও একই বিষয়। ম্যারি ওলস্টনক্রাফট, কত কঠিন নাম, জীবনে আমরা এগুলো পড়ি নাই, পড়বো না। আসছে এটা সামনে, এর বেসিসে হয়তো কিছু পড়া আমরা ব্যাখ্যার মতো পড়বো। তো জেনারেল প্রস্তুতির সময় তো আমরা এগুলো ডেফিনেটলি পড়বো না।
ওকে, আই ক্যান নট কনক্লুড দ্য বাল্ক অফ ইউর নেটিভ, পুরোটা আমি বললাম না এটা কই থেকে নেওয়া হয়েছে বা কোথায় আছে এটা, সেটা গালিবাস ট্রাভেল। ডেফিনেটলি আমরা প্রত্যেকটা লাইন এগুলো কোনো সাহিত্যকর্ম করতে যাব না। আনকমন আসছে, আনকমন থাকুক, আমার টেনশন নেই, সবার জন্যই আনকমন। রুবায়েত অফ খৈয়াম ইজ অ্যাট্রিবিউটেড টু এডওয়ার্ড ফিটজারাল্ড। দেখেন এই একটা প্রশ্ন কমন দিয়েছে, তাহলে এই প্রশ্ন কমন যেটা আসছে মেইন কোর্স আরএসআই, তাহলে এই প্রশ্নটাও আসছে, এবার এটাও যদি না পারেন কমন, তাহলে তো একটু বিপদ আছে। ঠিক আছে, তাহলে এটা পসিবল, এইটা কিন্তু কমন প্রশ্ন, বিগত সালের প্রশ্ন থেকে কিন্তু কমন, বিগত সালের ব্যাখ্যা আরএসআই ব্যাখ্যা সেখান থেকে কমন কিন্তু এটা। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখলাম যে দুইটা প্রশ্ন হতে মেইন কোর্স থেকে কমন আসছে, কিন্তু একটা দাগানোটা পসিবল, মানে ভালোভাবে পসিবল। আর একটা হ্যাঁ, এটা এটা অনেকের ক্ষেত্রে পসিবল। ঠিক আছে, এই দেন আসেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের মধ্যে খেয়াল রাখতে হবে, ল্যাঙ্গুয়েজের মধ্যেও মানে কিছু প্রশ্ন, হ্যাঁ ল্যাঙ্গুয়েজটা অবশ্যই তুলনামূলক সহজ হয়েছে। সহজ বলবো যে কিছু প্রশ্ন হ্যাঁ মানে কমন আসছে, কিছু নিয়মের মধ্যে থেকে কমন, নিয়মের মধ্যে থেকে কমন বলতে সেগুলো আবার কঠিন নিয়ম না, সহজ নিয়মের মধ্যে থেকে আসছে। ঠিক আছে, যেমন এ পারসন হু লিভস হিজ অর হার ওন কান্ট্রি টু সেটেল পার্মানেন্ট ইন আদার, এটা আমরা মেইন কোর্স বা আরএসআই আমরা এগুলো নিয়ে কথা বলেছি। ঠিক আছে, এই যে এরকম ভাবে ছিল, ই মানে হচ্ছে নিজের দেশ ছাড়লো, আর আই মানে এটা আই, আই মানে অপর দেশে সেটেল হলো, সেটা যেহেতু এই যে লিভস এর কথা বলা হচ্ছে, নিজের দেশ ছাড়া মানে ইমিগ্রেন্ট, এটা এইভাবে আমরা পড়েছি, তো এটা পসিবল, এটা মেইন কোর্স আর এস ছিল ই, আর এটা কিন্তু আই, তাহলে দুইটার ক্ষেত্রে কিন্তু এই যে ইমিগ্রান্ট ইমিগ্রান্ট কোনটার মধ্যে কি অ্যান্সার হবে, সেটা অপশন এটা, এটা হচ্ছে নিজের দেশ থেকে উড়ে যাওয়া, ত্যাগ করা, সেটার ক্ষেত্রে এটা। আর ওই দেশে যদি নিজের কথা বলা হয় যে মানে কোনো দেশে সে প্রেসিডেন্ট হিসেবে অবস্থান করছে, সেখানে নিজের দেশের কথা বলা নাই এভাবে, হ্যাঁ যে লিভ করে আসছে এইভাবে, সেক্ষেত্রে ইমিগ্রান্ট মানে ওই দেশের ক্ষেত্রে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ইমিগ্রান্ট বলবে ই দিয়ে, এই দেশ থেকে ছেড়ে যাচ্ছে, আর ওই দেশে যে দেশে গেছে ওই দেশের জন্য হবে আই দিয়ে। তারপর আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট কুড বি ইউজড অন বোথ সিঙ্গুলার এন্ড প্লুরাল, বহুবার এটা পড়েছেন কেন, ঠিক আছে, এটা মেইন কোর্স আরএসএ এগুলো পড়েছেন আপনারা, এবং এটা হচ্ছে পারাটা পসিবল, কারণ আমরা দেখেছি যে গত বিসিএস এর প্রশ্ন আমরা দেখেছি সিঙ্গুলার প্লুরাল থেকে কিন্তু প্রশ্ন হয়েছে, তো এটা একটা গাইডলাইন, এবং তার আগেও বহুবার প্রশ্ন হয়েছে, তাহলে এটা না পারাটা অন্যায়। ঠিক আছে, পিপল থট দ্যাট দ্য ডিসপোট ওয়াজ কারেক্ট, তাহলে দ্য ডিসপোট ওয়াজ থট টু বি কারেক্ট, করাপ্ট, সরি কারেক্ট বলছিলাম, করাপ্ট। তাহলে এটা কিন্তু অ্যান্সার করা যাবে, যারা ইংলিশ মোটামুটি ভালো পারেন তাদের জন্য এটা কিন্তু অ্যান্সার করা পসিবল। তবে আমি বলবো যে এটা যেহেতু যারা ভালো পারবে তাদের জন্য সম্ভব, এটা এভারেজ থেকে উপর দিকে যারা আছে তারা অ্যান্সার করতে পারবে, যারা ইংলিশে খারাপ তাদের জন্য এটা বিপদ হতে পারে, আলাদা হিসাব, কিন্তু এটা আমরা পসিবলের মধ্যে নিব, কারণ ইংলিশের আহামরি কঠিন কোনো প্রশ্ন হয়নি। আফটার লাঞ্চ উই ওয়েন্ট ফর এ লেজার স্ট্রল, লেজারলি স্ট্রল, আচ্ছা আমরা জানি যে যদি একটা এটা আমরা বহুবার করেছি, যদি আর্টিকেলের পরে একটা শব্দ থাকে সেটা কি হয়, নাউন হয়, তার আগে যদি আরেকটা থাকে সেটা হয় অ্যাডজেক্টিভ, তার আগে যদি আরো একটা বর্ণ শব্দ থাকে সেটা হয় অ্যাডভার্ব। যেহেতু এখানে আর্টিকেল বলা আছে, শেষে স্টল, স্টল নাউনের আগে আরেকটা আছে, নাউনকে যেটা মডিফাই করছে সেটা অ্যাডজেক্টিভ, তো সেই জায়গা থেকে এটা অ্যাডজেক্টিভ অ্যান্সার করা যায়, তাহলে এটা কিন্তু পসিবল অ্যান্সারের মধ্যে পড়ে। তাহলে আমরা মেইন কোর্স বা আরএসএ এগুলো আমরা পড়েছি কিন্তু। তারপরে কনসেনসাস, এটা কিন্তু আমরা মানে স্পেলড কারেক্টলি স্পেলড ওয়ার্ডের মধ্যে কিন্তু বহুবার আমরা দেখেছি বা পড়েছি, আপনারা অনেকে পড়েছেন, এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, কারেকশনের মধ্যে আমরা পড়ে থাকি। মেইন কোর্স বা আরএসএ এটা আমরা সলভ করেছি, এগুলো প্রিভিয়াস সালের প্রশ্ন কিন্তু আছে এটা, তো এটা অনেকের ক্ষেত্রে অনেক পসিবল। দাগাইতে হ্যাঁ অনেক মনে হতে পারে আনকমন এটা বা কঠিন, এসবের ক্ষেত্রে আমরা জানি যে ডেফিনেটলি যারা প্রিলি উত্তীর্ণের মতো তারা এগুলো পসিবল, তারা এইটা পেরেই কিন্তু প্রিলি উত্তীর্ণ হবে, অনেকের ক্ষেত্রে আছে এটা। ঠিক আছে, এই জন্য আমি এটা পসিবিলিটির মধ্যে রাখবো। তারপরে সামওয়ান স্নেজড লাউডলি, স্নেজড এর কথা বলা আছে, লাউডলি এগুলো অ্যাডভার্ব বলা আছে এট দ্য ব্যাক অফ হিজ হাউস, তার মানে এটা স্নেজড যেটা নাক ডাকা যেটার কথা বলা হচ্ছে, ডেফিনেটলি এটা কোনো কর্ম নাই, ইনট্রানজিটিভ। ঠিক আছে, ইনট্রানজিটিভ, এটা পারাটা সম্ভব।
ঠিক আছে, মেইন কোর্স আরএসআই এগুলো আমরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ বহুবার পড়া পড়েছি, এবং রিসেন্ট সময়টাতে এই প্রশ্ন কিন্তু হয়েছে আগের বিসিএস এ। তো এটা ডেফিনেটলি পারতে হবে। রিসেন্ট বিসিএস দেখেন, এটা আপনারা যদি না পারেন তাহলে তো আপনি প্রশ্ন, যে এই যে বললাম বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে, তাহলে সেইগুলো যদি আপনি ভালোভাবে না পড়েন আলটিমেটলি আপনি খারাপ করবেন। উই নো ড্যাশ, উই নো ইট, ইট দ্বারা যদি রিপ্লেস করে যদি আমরা একটা সঠিক বাক্য পাই, ঠিক আছে। উড্ডাক, ভাই আপনার সলিউশনে ভুল আছে কিছু, হ্যাঁ কোনটা ভুল থাকে সেটা একটু কাইন্ডলি কমেন্টে জানান, সেটা নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, ভুল মনে কোনটা হচ্ছে সেটা একটু কাইন্ডলি জানান আমাদের। হ্যাঁ, উই নো দ্যাট দ্য আর্থ ইজ প্ল্যানেট, দ্য আন্ডারলাইন পার্ট ইজ নাউন ক্লজ, যেটা বললাম যে কিছুক্ষণ আগে, যে উই নো ইট, তাহলে ইট দিয়ে যদি রিপ্লেস করে যদি আমরা মানে পুরো যতটুকু আছে, মানে আন্ডারলাইন যতটুকু আছে এটাকে পুরোটুকু ইট দ্বারা রিপ্লেস করি, তাহলে অ্যান্সার যদি আমরা মনে হয় একটা অর্থবোধক সেন্টেন্স পাচ্ছি, তাহলে ডেফিনেটলি সেটা নাউন ক্লজের মধ্যে পড়বে। তো এটার মধ্যে পড়ে, এটা বহুবার এগুলো আলোচনা করেছি, এগুলো পসিবল, মেইন কোর্স বলেন আরএসআই বলেন সবগুলো এগুলো আলোচনা হয়েছে। সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ বেটার ইজ অ্যান অ্যাডভার্ব। আচ্ছা, এটার ক্ষেত্রে যে এগুলো এগুলো আমাদের হচ্ছে টাইম কনজিউমিং প্রশ্ন, ঠিক আছে, যেগুলো বড় বড় সেন্টেন্স দেওয়া থাকে, খুঁজতে হবে, সেগুলো থেকে আমাদের নিজেকে রক্ষা করা, এই টেকনিকগুলো শিখতে হবে। ওর ভিতরে ওই ট্র্যাপে আমাদের পা দিতে দেওয়া যাবে না, খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এসব ট্র্যাপে আমরা সহজে পা দিব না। তারপরে যদি পরে সময় পাই তখন এসে এগুলো দেখবো, প্রথম দিকে এগুলো আমরা ট্র্যাপে পা দিব না, প্রথম দিকে কখনো এই ট্র্যাপে পা দেওয়া ঠিক হবে না। তাহলে উই আর হেল্পিং ফর বেটার ওয়েদার টুমরো, সাউন্ড ট্রাভেলস বেটার ইন ওয়াটার দেন ইন ইয়ার। তো প্রশ্নটা ডেফিনেটলি কঠিন। তো আপনি যে ডিসাইড করে অ্যাডভার্ব বের করবেন, প্রত্যেকটাই ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। তো এটা না পারা অন্যায় কিছু না। ওকে, তাহলে সেনিনা নট ইট আউট অফ দ্য পার্ক উইথ হার পারফরমেন্স ইন কুলিনারি। ওকে, তাহলে এটাও আমি বলবো যে এটা হ্যাঁ অ্যান্সার, আমরা রাইট এটা অ্যান্সার এটা বের করতে পেরেছি, ঠিক আছে, কিন্তু এক্সাম হলে এটা বের করাটা কঠিন। অনেকে আন্দাজে দাগায়, ওটা হইতে পারে, অনেকে ভালো পারেন তাদের জন্য এটা হইতে পারে, কিন্তু এটা আমরা পসিবল হিসেবে আমরা নিব না। দ্য ইডিয়ম আইসিং অন দ্য কেক। আচ্ছা, কেক, একটা কেক আপনি তৈরি করলেন, কেকের উপরে যদি আপনি একটু বরফ দেন বা হচ্ছে বরফ কুচি দেওয়া দিয়ে সুন্দর করেন, বিষয়টা অনেক সময় এগুলো কিন্তু মানে আমি এগুলো পারতাম আর কি, বা অনেকে এটা পারে। অনেক সময় হচ্ছে যে আপনার ইডিয়ম স্ট্রেস এটা আপনাকে পড়তে হয় না, কিছু বিষয় হচ্ছে দেখে দেখে মানে একটা নিজের মধ্যে থেকে একটা মিনিং বের করে অ্যান্সার করা যায়। তার মানে আপনি যদি কেকের উপর বরফ না দেন, না দিলেও চলতো না, কিন্তু দিচ্ছেন কেন, বরফ কুচি কেন দিচ্ছেন, বা ভিতরে আইসিং কেন করছেন, দেখতে যেন সুন্দর লাগে। তার মানে অ্যান অ্যাট্রাকটিভ, দেখতে সুন্দর লাগে, কিন্তু ওটা কি নেসেসারি, জরুরি ছিল? ছিল না, আননেসেসারি অ্যাডিশন। এটা আনকমন থাকলেও অনেকেই এটা দাগাইছে, ঠিক আছে। তারপরে আমি পসিবল দিচ্ছি না, বা কোনো জায়গা থেকে কমন এই হিসাবে আমি দেখাচ্ছি না, কারণ এটা যারা পারবেন তাদের বুঝবেন যে তাদের যে ওই বোধ শক্তিটা ভালো আছে, যে একটা প্রশ্ন ধরে এটা হ্যাঁ ডেফিনেটলি আনকমন, এটা বুঝলাম, কিন্তু এটা এই যে আপনাকে ওই বোধ শক্তিটা কাজে লাগাইতে হবে। যদি ওই সেন্সটা কাজে লাগিয়ে রাইট অ্যান্সার করতে পারেন, ডেফিনেটলি আপনার সামনে আপনি ভালো কিছু করবেন। চুজ দ্য সিনোনিম ফর ফ্রাইট, অ্যাপ্রিহেনশন, ভয়, ভীতি বা ত্রাস এই হিসেবে ব্যবহার করা হয়েছে। ডেফিনেটলি এটা একটা কঠিন প্রশ্ন হিসেবে আমরা ধরে নেব, কারণ এখান থেকে রাইট আনসার বের করাটা কঠিন আমাদের জন্য, ঠিক আছে। তো আনকমন হিসেবে ধরবো এবং নট পসিবল এটা। উই টকড অ্যাবাউট, আমরা কিছু নিয়ে যখন আলোচনা করবো, উই টকড অ্যাবাউট সামথিং, সামথিং যখন হয় এটা ডেফিনেটলি একটা নাউন, মানে ওই হিসেবে ব্যবহার করা হচ্ছে, একটা কোনো একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছি। তাহলে গোয়িং অন দ্য ভ্যাকেশন মানে ভ্যাকেশনে যাওয়া, মানে ছুটিতে যাওয়ার ব্যাপার নিয়ে আমরা আলোচনা করছি, মানে তারা আলোচনা করছিল। তার মানে এটা ডেফিনেটলি একটা সাবজেক্ট, কোনো একটা সাবজেক্ট নিয়ে যখন আলোচনা করবে ওটা ডেফিনেটলি একটা নাউন। আর নাউনের সাথে যেহেতু আইএনজি আছে, ডেফিনেটলি এটা জিরান্ড। ওকে, এটা পসিবল, কিন্তু জিরান্ড পার্টিসিপল নিয়ে বহু প্রশ্ন হয়েছে, এটা নিয়ে বেসিক ক্লিয়ার না হওয়া মানে আপনার অন্যায়, আপনি অন্যায় করছেন, এগুলো অ্যান্সার আপনাকে পারতে হবে। তাহলে এটা মেইন কোর্স আর আছে, এগুলো নিয়ে বহু আলোচনা হয়েছে। উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে, ওই এক্সেপ্ট, ফলোইং, এগুলো যে অন কাইন্ড অফ প্রিপোজিশন, এটা কিন্তু আমরা পড়েছি মেইন কোর্স বা আরএসআই প্রশ্ন সলভ করার ক্ষেত্রে বহুবার, ঠিক আছে। তাহলে এটা মোটামুটি এভারেজ লেভেলে যে জ্ঞান আছে, এবং প্রিভিয়াস কয়েকটা বিসিএস এই রিলেটেড প্রশ্ন, প্রিপোজিশন, হ্যাঁ এই রিলেটেড প্রশ্ন বহুবার এসেছে, প্রিভিয়াস 3-4 সালে কিন্তু লাগাতার এই প্রশ্নগুলো আসতেছে, অথবা 7-8টা বিসিএস এর মধ্যে 3-4 বারই কিন্তু এটা আসছে এই রিলেটেড প্রশ্ন। তো আপনি যদি এইভাবে নিজেকে প্রস্তুত না করেন তাহলে কিন্তু এইগুলো পারা সম্ভব না।
আর যদি এটা না পারেন, বুঝবো যে আপনার প্রশ্ন অ্যানালাইসিস ঘাটতি আছে, আপনি বেসিক জায়গায় আপনি ফোকাস দিতে পারেন না। এগুলো পারতে হবে। দ্য জেন্ডার ইজ দ্য নাউন নেইবার। নেইবার, আচ্ছা নেইবারটা যে সবসময় যে আপনার কমন আসবে এমন না, যে আপনার সব উদাহরণ তো আপনার জানা সম্ভব না, আপনার সেন্সটা কমন থাকতে হবে। সেন্স নেইবার আপনার প্রতিবেশী, ছেলে হইতে পারে, মেয়েও হইতে পারে, ডেফিনেটলি কমন। সিবলিং যদি হয়, কতবার সিবলিং আসলো না, যে ভাইও হইতে পারে, বোনও হইতে পারে, কমন। কাজিন ভাইও হইতে পারে, বোনও হইতে পারে, কমন এগুলা। তো আপনার মিনিং থেকে, ওই সেন্স থেকে আপনার অ্যান্সার করতে হবে। কারণ ডেফিনেটলি এগুলো, এটা পসিবল এটা, কিন্তু এটা আমি ওই মেইন কোর্সের মধ্যে উদাহরণ দেইনি, আমরা বলবো না, তবে এটা বেসিক থেকে অ্যান্সার করা যায়, আমি বেসিক লিখতে পারি। ঠিক আছে, পরেরটা হ্যাঁ হ্যাঁ, এটা ডিরেক্ট প্রিভিয়াস সালগুলোতে এটা বহুবার প্রশ্ন হয়েছে, এগুলো আমরা কারেকশনের ক্ষেত্রে আমরা পড়েছি, বা প্রশ্ন সলভের ক্ষেত্রে আপনারা এটা পড়েছি। তো ডেফিনেটলি এটা অনেকে হয়তো অ্যান্সার করতে পেরেছেন, কিন্তু তারপরে অনেকে কনফিউশনে পড়ে যান। ঠিক আছে, পিকচার ওয়াজ হাং অন দা ওয়াল। পিকচার মানে দেওয়ালে যদি ঝুলে থাকে, আর একটা হ্যাংড আছে, আর একটা যদি কেউ ফাঁসিতে ঝুলে, সেক্ষেত্রে মানে ইয়ে হয়। ঠিক আছে, ওটার ক্ষেত্রে আমি বলেছিলাম যে যখন আপনি লিখবেন এইভাবে, তখন দেখেন এই যে ফাঁসিতে গলার দড়িটা ভালোভাবে লাগবে, উপরেরটা যদি ফাঁকা থাকে, তো ফাঁসিতে তো গলার দড়ি লাগবে না, মানে ফাঁসিতে গলায় দড়ি লাগবে না, তাই না? উপরটা যদি ফাঁকা থাকে, ফাঁসি দেওয়ার জন্য তখন আপনার পুরোটা কি কি থাকতে হবে, এখানে লাগানো থাকতে হবে, মানে থাকতে হবে। আর অন্য ক্ষেত্রে যেটা, তার মানে হ্যাং, এটা হবে না, ফাঁসির ঝোলানোর ক্ষেত্রে বলা আছে, এটা ফাঁসির ঝোলানোর ক্ষেত্রে বলা আছে। আর ওয়াজ, হ্যাং, হাং, হাং, তো এটা তো আবার হ্যাংড হয় না, বা হাংড হয় না। ঠিক আছে, এটা তো আপনারা পড়ার কথা, এইটুকু তো নলেজ তো জানা লাগবে বেসিক জায়গা থেকে। আর প্রিভিয়াস সালেও এই প্রশ্নগুলো এসেছে, সেখান থেকেও আপনাকে যদি পড়তে হয়, মোটামুটি এটা পারা পসিবল একটা প্রশ্ন। তারপর অনেকে পারবেন না, ডেফিনেটলি তারা ইংরেজি মানে অ্যাভারেজের চেয়ে নিচের দিকে আছেন, বা ইংরেজি খারাপ করেন তারা, তাদের জন্য এগুলো হতে পারে। ওকে, লাস্ট যে গণিত এবং মানসিক দক্ষতার মধ্যে 20টা প্রশ্ন, ডেফিনেটলি আমাদের এগুলো কি টার্গেট থাকে, টাইপগুলো কমন থাকলে যেন অ্যান্সার করতে পারে, মানে সংখ্যা তো সবসময় কমন থাকবে না, বা ডিরেক্ট এই প্রশ্ন আবার হুবহু প্রশ্ন খুব কম দিয়েছে। অনেক প্রশ্ন আমরা দেখেছি যে প্রিভিয়াস সাল থেকে ম্যাথ আসলে আবার অনেক সময় হুবহু প্রশ্ন দিয়ে দেয়, কিন্তু হুবহুটা একটু কম দিয়েছে। ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 48 ঘনমিটার, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত, এটা অ্যান্সার। এবং ঘনকের যে ম্যাথ আছে সেখান থেকে, এবং সহজ সূত্রের ম্যাথ থেকে এই প্রশ্নটা করেছে, কেউ যদি ঘনকের ম্যাথটা করে থাকে সে এটা পারার কথা আর কি। Okay, তাহলে এটা আমরা পসিবলের মধ্যে আমরা রাখতে পারি, কিন্তু প্রশ্নটা কঠিন আছে। ম্যাথের ক্ষেত্রে যারা এই লেভেলের ম্যাথটা করেছে তারা আবার পেরেছে, অনেক আছে এই জিনিসগুলো বাদ দিয়েছে পরিমিতির এই অংশটুকু, তাদের জন্য এটা হয়তো পসিবল না। 1 10 25 সেকেন্ডে 100, এগুলোর ব্যাখ্যাটা আমি দিচ্ছি না, পুরো এক্সপ্লেনেশন সহ আমরা আরএসআই প্রোগ্রামে ব্যাখ্যাটা করবো, সময়টা বেশি লাগবে। এখানে তো আমরা ভিন্ন একটা ভিউ দেখাচ্ছি, কোনগুলো আপনার পারা উচিত ছিল, কোনগুলো আপনি পারেন নাই, সেগুলো সেই অনুসারে আপনার সামনের পরীক্ষা কেমন হবে, মানে সামনের প্রস্তুতিটা কেমন হবে, আপনার প্রস্তুতির জায়গাটা আপনাকে নিতে হবে এইভাবে। ডেফিনেটলি এর সাথে আরএসআই টা আপনাকে করতে হবে। আরএসআই করা মানেই হচ্ছে কি, আপনার এই যে প্রশ্নের প্যাটার্ন গুলো চেঞ্জ হচ্ছে, এই প্যাটার্নের সাথে নিজের প্রস্তুতিটা অ্যাকোমোডেট করা। ঠিক আছে, এই যে একজন বলেছেন জন মানুষ, প্রশ্নের এই পরিবর্তনের কারণে কি প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত, প্রস্তুতি এভাবেই নেওয়া উচিত। এই যে প্রশ্নের প্যাটার্ন গুলো, যে আমরা আমরা তো আরএসআই প্রোগ্রামের সামনে 47 সলভ করবো, 48 সলভ করবো, 49 সলভ করবো, কারণ এই প্রশ্নগুলোর দিকে দেখান যে দেখেন যে নির্দিষ্ট একটা জায়গা থেকে প্রশ্ন মানে বেশি এসেছে, তার মানে এটাই আমার গাইডলাইন। তার মানে এই বিগত সালের প্রশ্নটা আমাকে ডেফিনেটলি ভালো করে পড়তে হবে, আর আরএসআই তো আমরা সবচেয়ে বেস্ট ভাবে পড়ি। কারণ এইগুলো আমরা প্যাটার্ন, যে পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন সেট হচ্ছে এর আলোকে আমাদের সামনে প্রস্তুত হইতে হবে। তো ডেফিনেটলি আপনাকে এটাই এটাই নতুন প্রশ্নের আলোকে মানে আপনার প্রস্তুতি নেওয়াটা এইভাবেই নেওয়া উচিত, যে এই প্রশ্নের বেসিসে আপনাকে একটু অতিরিক্ত পড়া পড়তে হবে, কিন্তু বেসিক যে জায়গাটুকু এতদিন প্রস্তুতি নিয়েছেন ওইটাই, ওর উপরে এই যে আরএসআই থেকে অতিরিক্ত কিছু তথ্য জানবেন, এটা আপনাকে হেল্প করবে সামনে প্রিলি উত্তীর্ণ হতে। ওই যে বলছি না, আরএসআই টা তাদের জন্য দরকার, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার 2 4 5 6 নম্বরের জন্য আপনি প্রিলি উত্তীর্ণ হন না, ওইটুকু। তার মানে আপনার ঘাটতি থাকে প্রিভিয়াস সালের একটা ডেপ নলেজের একটা ঘাটতি থাকে, প্রিভিয়াস সালের প্রশ্নটা আপনি ভালো করে পড়েন না। আচ্ছা, পরেরটাও এটা অ্যান্সারটা যেটা আছে এটা দেখেন, তবে এটাও আবার আমি পসিবলের মধ্যে রাখবো না, একটু কঠিন প্রশ্ন আসছে, সচরাচর এই প্রশ্নগুলো আমরা সলভ করি না। ঠিক আছে, তারপর লোহার গোলক অ্যান্সারটা আপনি দেখেন, ফুল অ্যান্সারটা আমরা ব্যাখ্যা সহকারে এখন আমি করছি না।
নিয়ে এসো, এদিকে নিয়ে এসো, আমি করে দিচ্ছি। তারপর লগের অঙ্ক, এই লগের অঙ্কটা আবার সহজ আছে, কারণ লগের একদম কঠিন প্রশ্ন দেয় নাই, তার মানে এটা পারা কিন্তু পসিবল। মেইন কোর্স বা আরএসআই আমরা করেছি, ঠিক আছে। তাহলে লগের এই অঙ্কটা অবশ্যই পারা সম্ভব। তাহলে আপনি যদি না পারেন তাহলে লগের তো মানে বেসিক জায়গা থেকে প্রশ্ন হয়েছে, লগের কঠিন প্রশ্ন হয়নি এটা। তারপরে ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক, তৃতীয় কোণ দুই কোণের বিয়োগফলের 3 গুণ, দ্বিতীয় কোণটি কত ডিগ্রি? ঠিক আছে। এটা আপনি ওই লিখে লিখে করতে পারবেন, সঠিক অ্যান্সার করা সম্ভব। হ্যাঁ, যারা ম্যাথে ভালো পারে তারা করবে। কিন্তু অনেকে আছে যে এখানে যে দুইটা লাইনে দুইটা কথা প্যাচ দেওয়া আছে, এই প্যাচে অনেকে হারায় যাবে। ওই সময়টাতে পরীক্ষার হলে এটা পারা পসিবল হবে না তাদের জন্য। রাইট অ্যান্সার এটা, ঠিক আছে, আমি পসিবল হিসেবে এটা দিচ্ছি না। দুটি সংখ্যার লসাগু, হ্যাঁ, অনেকে দেখা যাবে যে এই প্রশ্নের আনসার ভুল আছে, তো অনেকে কিন্তু অ্যাটেম্প করেছে, এটা করেছে লসাগু, এটা ভাঙাইছে গসাগু, এটা তারপর এটা করেছে। দেখেন একটা বড় প্রশ্ন, অনেকে হচ্ছে প্রথমবার এটা অ্যাটেম্প করতে গিয়ে যদি মানে অ্যাটেম্প করেন, এটা শেষে অ্যাটেম্প না করে যদি প্রথম দিকে অ্যাটেম্প করেন, সময় নষ্ট করে আছে, কারণ আপনি ডেফিনেটলি আনসার বের করতে পারেন না। ওকে, তারপরে সমান্তর ধারার চতুর্থ এবং 12তম পদের যোগফল 20, ওই ধারার 15তম পদের যোগফল কত? তাহলে এটা 150 অ্যান্সার। আমি এটা একদম পসিবল হিসেবে দিব না, কারণ প্রশ্নটা সহজ হইলেও বের করা অনেকের জন্য এটা কঠিন হবে। হ্যাঁ, সমান্তর ধারার যে ম্যাথগুলো মানে সচরাচর আসে ইজি টাইপের, সেটা আমি দিলে পসিবল আমি দিতাম। ওকে, তারপরে এটা মেন্টাল অ্যাবিলিটি, মানে পরেরটাতে আমরা যদি যাই যে একটি বই 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য 60% এর বেশি হলে 5% লাভ হতো, ক্রয় মূল্য কত? আমরা এই ম্যাথটা আমরা ইয়েতেও করেছি, ওই যে এলএইচআর প্রোগ্রামে এর আগে যখন করেছি, যে শেষ মুহূর্তের প্রস্তুতির ক্ষেত্রেও কিন্তু আমরা এটা করেছি, যে ক্ষতি থেকে লাভ হলে যেটা কি হবে। মেইন কোর্সে বহুবার করেছি, আর এসআই এর বহুবার করেছি, এবং আমি লাভ ক্ষতির ম্যাথ করাইলে এই ম্যাথটা সবসময় করে, সব ধরনের কোর্সে এই উদাহরণটা থাকবে। তো এটা ডেফিনেটলি পারা পসিবল, সবচেয়ে কমন একটা ম্যাথ এটা, মেইন কোর্স আর এসআই সব জায়গায় এটা ছিল। অসমতার সমাধান সেট কত? বাস মিডল টার্ম করে এটা অ্যান্সার করতে হবে, এটা অ্যান্সার পাওয়াটা দরকার, এটা পসিবল অ্যান্সার, কঠিন কিছু দেয় নাই, ঠিক আছে। মেইন কোর্স আর এসআই এগুলো আপনারা করেছে। এটার ক্ষেত্রে কি এটা অপশন টেস্ট, তো আমরা অপশন টেস্ট করে বহু ম্যাথ আমরা শিখেছি, প্র্যাকটিস করেছি, ঠিক আছে, সেখান থেকে এটা কমন আসছে। তো অপশন টেস্ট করলে এটা কিন্তু হয়ে যায়, একটু সময় লাগবে হয়তো বা শেষেরটা মিলার জন্য সময় লাগবে, কিন্তু অপশন টেস্ট করে এটা কিন্তু অ্যান্সার করা সম্ভব, কারণ এটা পসিবলের মধ্যে পড়ে অপশন টেস্টের কারণে। একটি বক্সে লাল নীল হলুদ এটা বলা আছে, হলুদ সবুজ আছে, যে এটা কিন্তু সহজ, মানে দুইটাই দেখেন 11 এবং 12 দুইটার সম্ভাবনার মধ্যে থাকলেও, যে দুইটাই সম্ভাবনার ম্যাথ আছে, কিন্তু তার মধ্যে এটার চেয়ে এটা কিন্তু ইজি। আপনি যদি একটা তোলেন, দুইটা তোলেন, এটা যদি, তার মানে 1 2 3 আরো 3 6, তো 6টা যদি আপনি তুলেই ফেলেন, আরেকটা যদি তোলেন, ডেফিনেটলি ওই একটা লাল হবে, তার মানে 7টা তুললে অন্তত পক্ষে একটা লাল পাবেন। এখান থেকে অ্যান্সার করা যায়, কিন্তু এটা পসিবল, ঠিক আছে। মেইন কোর্স আর এসে এগুলো নিয়ে আলোচনা আছে। পরেরটাও দেখেন, আমরা মেইন কোর্সে এই রিলেটেড প্রশ্ন আমরা করেছি, হ্যাঁ, সলভ করেছি, কিন্তু প্রশ্নটা হইলেও এটা কিন্তু ওই মুহূর্তে সবার জন্য এটা পসিবল না। আমি বলেছি আমরা সবকিছু মেইন কোর্সে অনেক কিছুই পড়ি, বা প্রিভিয়াসলি অনেক কিছুই আমরা পড়ি, সলভ করি, যেগুলো আবার এক্সাম হলে ইনপুট দেওয়া সবসময় সম্ভব হয় না। এই দুইটার মধ্যে হ্যাঁ দুইটাই কমন জিনিস ছিল, কিন্তু আমরা এটা পসিবল আমাদের জন্য, এটা সবার জন্য পসিবল না, এই জন্য আমরা পসিবল হিসেবে লিখছি না 5/7। তবে এগুলো কিন্তু হচ্ছে কমন প্রশ্ন, এটা এগুলো কিন্তু কমন টাইপের দিক থেকে কিন্তু কমন ছিল। গুণোত্তর ধারার পঞ্চম পদে অষ্টম পদে এত সাধারণ অনুপাত কত? একদম গুণোত্তর ধারার বেসিক থেকে এটা ম্যাথটা দিয়েছে, তো এইটুকু ক্যালকুলেশনটা পারতে হবে। হ্যাঁ, এইটুকু ক্যালকুলেশনটা পারতে হবে, এটা পসিবল। মেইন কোর্স আর এসে এগুলো নিয়ে আমরা বহুবার আলোচনা হয়েছে। আচ্ছা, পরেরটা যেটা এসেছে, সেটের অঙ্ক আসছে, এন থেকে যদি আপনি এম মাইনাস করেন তাহলে আপনি কি পাবেন? ডেফিনেটলি আপনি 1 2 থেকে যদি মাইনাস করতে যান, এ বি 1 2, ডেফিনেটলি এগুলো তো মাইনাস করতে পারবেন না, আর এই দুইটা মাইনাস হয়ে যাবে, ফাঁকা সেট হয়ে যাবে, ঠিক আছে। এন এম থেকে বলছে, তো এটা এই জায়গা থেকে আপনি অ্যান্সার, অনেকে ফাঁকা সেটের ক্ষেত্রে কনফিউশনে পড়তে পারেন, ক এবং গর মধ্যে ফাঁকা সেটের মধ্যে জিরো হবে কিনা, অনেক দিন আগে ফাঁকা সেটের তো পড়েছেন।
তো যারা এটাতে স্টেডি আছেন তারা এটা অ্যান্সার করতে পেরেছেন। আবার অনেকে আছে যারা কনফিউশনের মধ্যে পড়ে যাবেন যে এটা ফাঁকা সেটের বিষয়টা জানলেও এটা না এটা অনেকের মধ্যে কনফিউশন হতে পারে, অনেক আছে এটা পড়েনও নেই। তো এটা কিন্তু পসিবলের মধ্যে পড়ে, ঠিক আছে, তবে কমনের মধ্যে আমরা রাখবো না, পসিবলের মধ্যে পড়তে পারে এটা। ওকে, পরেরটা আছে যে এই যে আমরা ম্যাথের 15টা এটা শেষ করে যাব এটা দিয়ে। এখানে বলা আছে যে এটা 90 ডিগ্রি, আর এটার মান দেওয়া আছে এটা হলো 60 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি। এটাই বোঝাইছে যে এটা হচ্ছে এটা দ্বিগুণ, পির মানটা হচ্ছে এটা দ্বিগুণ। এটার ক্ষেত্রে একটু টিপিক্যাল এবং ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করে এটা রাইট আনসার করতে হবে। তো এটা আমরা ধরবো না যে এটা পসিবল, ঠিক আছে। আবার এই রিলেটেড প্রশ্ন আমরা মেইন কোর্স বা আরএসএও সলভ করি নাই, সো এটা ক্লেমও করবো না আমরা। মানসিক দক্ষতা, তো মানসিক দক্ষতার ক্ষেত্রে এটা সহজ। ধারার ক্ষেত্রে বলছে 1, এটা 3, এটা 5, এটা 7, পরেরটা 9 হবে। বহুবার এগুলো করেছি, এগুলো পারা পসিবল এবং মেইন কোর্স আরএসএ এগুলো আমাদের সমাধান হয়েছে বহুবার। তারপর এটা দেখেন, এটা তো ইন্টারেস্টিং একটা ধাঁধা, ধাঁধাও এটা থাকে। একজন লোক একটা কলা 1 মিনিটে খেতে পারে, 5জন লোক 5টা কলা কয় মিনিটে খেতে পারবে? 1 মিনিটে। এটা বহুবার ইন্টারেস্টিং একটা বিষয়। তো 5-এর যেতে 5 হইতে পারে এটা। যারা কখনো এটা সলভ করেন নাই তাদের জন্য এটা সমস্যা হইতে পারে, কিন্তু এটা পসিবল। কিন্তু যারা একবার এই প্রশ্নটা দেখেছেন তাদের জন্য এটা পসিবল। এগুলো ঠিক আছে, মেন্টাল অ্যাবিলিটি এই প্রশ্নগুলো, এটা আপনারা মেইন কোর্সে মেন্টাল অ্যাবিলিটির মধ্যে আপনারা পড়েছেন। তারপর এটা দেখেন, এই ধরনের প্রশ্নগুলো একটু মানে কঠিন দিয়েছে প্রশ্নটা। আমরা জানি যে আমরা যদি এইভাবে ভারসাম্য দিয়ে দিত, ভাগ করে দিত, তাহলে আমাদের জন্য এটা সম্ভব ছিল, মাঝখানে একটা ফালকান দিয়ে যদি করে দিত, তাহলে এটার ক্ষেত্রে আমরা অ্যান্সার করাটা মানে ইজি ছিল। কিন্তু একটা অনুপাত দেওয়ার কারণে অনেকে এই জায়গায় ঘাবড়ে যাবে, তখন আর এটার দিকে আগাবে না। তো এটা অনেকেই পেরেছে 15। তো যেহেতু অনেকেই পারবে না, এই জন্য আমি পসিবল হিসেবে এটা আমি দিচ্ছি না, অনেকেই পারবে না দেখা যাবে। যদি গতকাল শুক্রবার হতো তাহলে আজ থেকে 81তম দিন পর কি বার হবে? এই প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন। তো এই প্রশ্ন আসলে পারতে হবে, এটা আগে থেকে নিশ্চিত হয়ে পরীক্ষার হলে যেতে হবে। আপনি যদি এটা না পারেন তাহলে ডেফিনেটলি আপনার প্রস্তুতির ঘাটতি আছে, এই জায়গাটাতে আপনার ফোকাস করতে হবে। মেইন কোর্স আরএসআই বা এর আগে বিগত সালের প্রশ্ন এই রিলেটেড প্রশ্ন হয়েছে, তো আপনাকে পারতে হবে। কোনো যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে সংযুক্ত অবস্থায় বড়টির চেয়ে ছোট চাকাটি কিভাবে ঘুরবে জোরে? এটা বহুবার কিন্তু এসেছে, ঠিক আছে, আমরা পড়েছি এটা। বিগত সালের প্রশ্ন আসা বা মেইন কোর্সের প্রশ্ন আসা, আমাদের তো মানসিক দক্ষতার প্রস্তুতি এরকম, কারণ এটা তো এমসিকিউ বেস্ট প্রস্তুতি। তো বিগত সালের প্রশ্ন আসা মানে ওটা আপনাকে পড়ে ফেলতে হবে সবসময়ের জন্য। তার মানে এটা অবশ্যই পসিবল। তো এইভাবে যতগুলো আমি পসিবল লিখেছি, মেইন কোর্স আরএসআই প্রথমে যে পরিসংখ্যান দিয়েছি এটা এর সাথে মিলিয়ে দেখলে বুঝতে পারবেন। হয়তোবা 1-2টা এদিক ওদিক হইতে পারে, অনেক সময় হয়তোবা এখানে আমি লিখতে ভুলে গেছি, এরকম হইতে পারে, কিন্তু ওটার সাথে মিলে যাবে দেখবেন। তাহলে এই বিষয়গুলো ছিল। তাহলে আমি যে অ্যানালাইসিস গুলো দেখাইলাম, অ্যানালাইসিস গুলোর জায়গা থেকে যেগুলো পসিবল এগুলো আপনি আসলে পারেন কিনা, মানে পরীক্ষার হলে ভুল করেন সেটা আলাদা হিসাব, কিন্তু আপনি আগে থেকেই পারতেন কিনা বা এই জায়গার আপনার প্রস্তুতি নেওয়া আছে কিনা, যদি না নেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে প্রস্তুতির ঘাটতি আছে। ঠিক আছে, পরীক্ষার হলের সিচুয়েশনটাতে এই যে প্রশ্ন হিজিবিজি প্রশ্ন এর ভিত্তিতে বা পরীক্ষার হলের সিচুয়েশনে আপনি ভুল করবেন, এটা স্বাভাবিক। কিন্তু যে জায়গাগুলো পসিবল লিখছি এই জায়গাগুলো যদি আপনার প্রস্তুতি না নেওয়া থাকে আগে থেকে, তাহলে ডেফিনেটলি আপনাকে ওই জায়গাগুলো প্রস্তুতি নিতে হবে। আর সর্বশেষ এই কথায়, যদি প্রশ্ন কোনো ভুল মনে হয় আপনার ডেফিনেটলি জানাবেন ব্যাখ্যার ক্ষেত্রে, তাহলে সেই ব্যাখ্যাগুলোর ক্ষেত্রে আমরা অধিকতর রিসার্চ করে সেটা সঠিক আনসার নিয়ে আসার ট্রাই করবো। আপাতত যতটুকু সময় পেয়েছে এই জায়গা থেকে রিসার্চ করে এইটুকু মানে যার অ্যান্সারগুলো জানাইলাম এগুলো রাইট অ্যান্সার পাওয়া গেছে এইভাবেই। যদি এর এর বাইরেও যদি কোনো মানে আপনার মনে হয় যে প্রশ্নের উত্তর ভুল আছে তাহলে জানাইতে পারেন, আমাদের আরো বিশ্লেষণ করে আমরা দেখব যে কোনো ভুল আছে কিনা, থাকলে সেটা সংশোধনটা আমরা জানাই দিব। আর সর্বশেষ এটা জানাচ্ছি যে 50তম বিসিএস প্রিলিড কিন্তু মেইন কোর্সের ভর্তি কিন্তু এখনো চলমান আছে। আপনার ভর্তি হতে পারবেন, ক্লাসগুলো সব রেগুলার আছে। ভর্তি হয়ে দ্রুত টানা ক্লাসগুলো শুরু করবেন। আপনি যখনই যেভাবে প্রস্তুতি নেন না কেন মেইন কোর্স থেকে কিন্তু আপনার প্রিলি উত্তরণের মতো প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবেন, মানে অ্যান্সার করতে পারবেন। আর সাথে যদি আপনার মনে হয় যে এরকম যে আপনি মেইন প্রস্তুতি নিয়েই ফেলেছেন, আপনার এখন কি করা উচিত? আমি বলবো যে এই যে এখানে আরএসআইটা মাস্ট করা উচিত পড়ার ক্ষেত্রে। আর ঠিক আছে, সবার জন্য এটা, যদি আপনার মেইন প্রস্তুতি না লাগে আরএসআই আর এই এক্সাম ব্যাচে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এক্সাম ব্যাচটা সামনে আসবে, 20 অক্টোবর থেকে শুরু হবে। এটা স্পেশালি এটা ডেডিকেশন দিয়ে করা হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে সাজানো হবে এবং ব্যাখ্যাও থাকবে।
এবার স্পেশাল ডেডিকেশন থাকবে এই ব্যাচটার উপরে এবার, ঠিক আছে? কারণ যাতে আপনারা অনেকের অভ্যাস আছে, বদ অভ্যাস, যে পরীক্ষা না দেওয়া, যার কারণে অনেকেই প্রিলি উত্তীর্ণ হন না, 47 হন নেই অনেকে পরীক্ষা না দেওয়ার কারণে। এবার যদি ওই আফসোসটা না থাকে, এবং আফসোসের সাথে যেন আবার গ্যারান্টেড কিছু কাজ যুক্ত হয়, যে আপনি যদি এক্সাম দিতেই চান, এবং তাহলে এই 10,000 এমসিকিউ স্পেশালি এটা লক্ষ লক্ষ এমসিকিউ সলভ করার প্রয়োজন নেই, এখান থেকে এই 10,000 এমসিকিউটা আপনার ভালোভাবে সলভ করেন, আশা করি পরীক্ষার হলে খুব ভালো করবেন। এইটুকুই বলার ছিল এখানে। আর যারা অনেকে শর্ট কোর্স খোঁজেন, এই যে শিওর সাকসেস, মানে শিওর শর্ট সাজেশন, যেটা আমাদের 47 আগে নিয়েছিলাম, এটার সাথে আরএসআইটা যোগ করতে পারেন। যোগ করলে তাহলে একটা প্রস্তুতি একটা পর্যায়ে যাবে, তার সাথে এই যে এমসিকিউ এটা শেষ করতে পারেন। তাহলে আমার মোট কথা হচ্ছে, মেইন কোর্সে যারা আছেন, তো তারা কিন্তু এই এক্সামটা আবার ফ্রি পেয়ে যাবেন। খেয়াল করেন, মেইন কোর্সে যারা ভর্তি আছেন তারা কিন্তু এই এক্সামটা আবার ফ্রি পেয়ে যাবেন, কারণ এই এক্সামে আপনাদের পরীক্ষাগুলো হবে। তাহলে এক্সট্রা করে, তাহলে আপনার যদি এই দুইটা যদি শেষ করতে পারেন, তাহলেই কিন্তু প্রিলি উত্তীর্ণ হয়ে যাবেন। যদি এই মেইন কোর্সে না থাকেন, তাহলে তার জন্য আমি বলবো যে এই আরএসআইটা অবশ্যই করেন, এটা পড়েন, পড়ার কোর্স, আর এই এক্সাম ব্যাচে অবশ্যই ভর্তি হন। আশা করি যে সামনে 50তম বিসিএস প্রিলিতে যদি সিনসিয়ারলি এই কোর্সগুলো করেন, আমি তো বললাম অপশনগুলো কার ক্ষেত্রে কোনটা, এইভাবে যদি করেন, আশা করি মানে এক্সাম ব্যাচটা কোনোভাবে মিস করা যাবে না। আপনি মানে বাংলাদেশের সব জায়গায় পরীক্ষা দিলেও আমি বলবো যে এখানে পরীক্ষাটা দিতে হবে, দিবেন। এই কারণেই, কারণ সেইভাবেই এমসিকিউ গুলো সিলেক্ট করা হবে, বাছাই করা হবে, এবং ব্যাখ্যাটা সেভাবেই সংযোজন করা হবে, যাতে করে এগুলো ভালো করে পড়লে আপনি প্রিলি উত্তীর্ণ হওয়ার মতো মার্কটা এই এক্সাম ব্যাচ থেকে আপনার মানে সেই কাছাকাছি লেভেলে পৌঁছে যেতে পারেন। তারপরে তো আপনার বেসিক বা ফাউন্ডেশন যেগুলো আছে, বেসিসই আসলে প্রিলি উত্তীর্ণ হবেন আশা করি। তবে ম্যাক্সিমাম প্রশ্ন এই 10,000 যেটা বলা হইলো, লক্ষ লক্ষ এমসিকিউ পড়ে যে বেনিফিটটা পাবেন, এই 10,000 এমসিকিউ ব্যাখ্যা সহ পড়লে পরীক্ষাতে একটা নির্দিষ্ট প্রিলিতে সেই বেনিফিটটা আপনারা পাবেন। তো এটা কোনোভাবে মিস করবেন না। সামনে সামনে অ্যাপ এবং ওয়েবসাইট যে আসবে, এই অ্যাপ এবং ওয়েবসাইটেই আমরা এই এক্সাম ব্যাচটা শুরু করতে যাচ্ছি, প্রথম কোর্স, ঠিক আছে? অ্যাপ এবং ওয়েবসাইটে একদম নতুন এবং প্রথম কোর্স হিসেবে এটা শুরু হয়ে যাবে। তো এই পর্যন্তই কথাবার্তা যা ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোয়েরি থাকে, সেটা কমেন্টে জানাতে পারেন, ইনবক্সে জানাতে পারেন, ঠিক আছে? মেসেঞ্জারে, বা ওইদিকে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপে, সব জায়গায় ওপেন আছে। আপনাদের যে কোনো প্রবলেম আপনারা জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।